ধন্যবাদ আপনাকে শারমিন আপা আমাকে ইনভাইট করার জন্য। অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়ে সময় দিচ্ছেন। যেটি আলোচনার বিষয় শুরুতেই যেটি মানে দেশজুড়ে আলোচনা হচ্ছে জামাত আমিরের আইডি হ্যাক, এবং সেটি নিয়ে আপনাদের আইটি টিম একটা ব্যাখ্যা দিয়েছে, বেশ স্পষ্ট একটা ব্যাখ্যা এসেছে যে বঙ্গভবনের কোনো একটা অ্যাড্রেস থেকে এই হ্যাকিংয়ের ঘটনাটা ঘটেছে। কিন্তু আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নির্বাচনে আপনাদের প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যদি বলি, বা আরও বিভিন্ন জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্যাটার গ্রুপ যেগুলো আছে সেগুলোর পক্ষ থেকে এরকমটা বলা হচ্ছে যে মানে বিষয়টা এরকম যেন যে আইডিটা আসলে হ্যাক হওয়ার যে দাবিটা আপনারা করছেন সেটি সত্য না, এই পোস্টটা জামাত আমিরেরই পোস্ট। এইরকম পারসেপশনের কারণ কি, সেটা কি আপনারা বুঝতে পারেন? জি, অনেক ধন্যবাদ শারমিন আপা, এবং আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুরুতেই আমি সবাইকে বলবো যে বাংলাদেশে আমরা সবাই এখন ইলেকশন ফিভারে ভুগছি, ইলেকশন জ্বরে ভুগছি। এবং এই নির্বাচনের সময় বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে। অনেকেই বিভিন্ন রকম কি বলা যায় যে উই আর ইন এ বক্সিং রিং, এবং এই বক্সিং রিংয়ে পাঞ্চ কাউন্টার পাঞ্চ হবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। সুতরাং ওয়েন দ্য বেল রিংস, যখন রাউন্ড শেষ হয়ে যাবে, উই উইল অল শেক হ্যান্ডস এবং উই উইল হাগ ইচ আদার, এটা আমি বলে শুরু করতে চাই। সো এখানে যে ঘটনাটা ঘটছে, যে আপনি যদি দেখেন যে ডেফিনেটলি কোনো সুস্থ বিবেকবান বুদ্ধিশুদ্ধিওয়ালা মানুষ এটা বুঝবে যে নির্বাচনের 12 দিন আগে একটা দলের প্রধান, তিনি যদি পাগল না হন, তাহলে পরে কর্মজীবী মহিলাদেরকে এই অশ্লীল ভাষা প্রয়োগ করে কোনো কথা বলবে না। এটা খুব মানে এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা রাজনৈতিক জ্ঞান বুদ্ধির মধ্যে পড়ে না। সুতরাং এই বিষয়টা যদি কেউ মনে করে থাকে যে জামাতের আমির, যিনি তার পুরা সারা জীবনের বক্তব্য অ্যাটলিস্ট যদি না দেখে মানুষ, 5ই আগস্ট 2024 সাল থেকে তার 24 ঘন্টা জীবন মিডিয়ার সামনে, তিনি এমন কোনো শব্দ চয়ন করেননি এখনো পর্যন্ত যেই শব্দটা কারো প্রতি অফেন্সিভ। সুতরাং তিনি এ ধরনের অশ্লীল শব্দ কর্মজীবী মহিলাদের জন্য ইউজ করবে, এইটা যারা চিন্তা করতে পারে, আমি তাদের সাথে ইভেন কথাই বলতে কমফোর্টেবল না, এনগেজ করতে কমফোর্টেবল না, কারণ তাদের বিবেক বুদ্ধি তারা অন্য কোনো জায়গায় বন্ধক দিয়ে রেখে এসেছে। এটা হলো প্রথম বিষয়। এখন দ্বিতীয় বিষয় হলো যে আমি জানি না আপনি নিউজ ফলো করছেন কিনা, বঙ্গভবনের যেই আইডি থেকে, যেই প্রোগ্রামারের আইডি থেকে এই ম্যালওয়্যারটা এসেছে, কারণ এটা কিন্তু যেখানে যে জিনিসটা নিয়ে বিএনপির অনলাইন, আমরা এটাকে বলি যে জাতীয়তাবাদী ছাপরি সাইবার ফোর্স, এরা যে দাবিটা নিচ্ছে, এদের এর মাধ্যমে এরা নিজেদের প্রযুক্তির ব্যাপারে যে এরা কত কতটা মানে কি ওয়াকেফালহীন, কতটা ইগনোরেন্ট, এটা তারা প্রচার মানে বুঝাচ্ছে। কারণ ইট ইজ নট এ আইডি হ্যাক, টু বি সিরিয়াস, ইট ইজ এ ফিশিং অ্যাটাক, যার মাধ্যমে একটা ডিভাইসের কন্ট্রোল নেওয়া হয়েছিল, এবং এই ডিভাইসের ওপেন সেশন থেকে দুটা স্ট্যাটাস দেওয়া হয়েছে। একটা হলো ডক্টর শফিকুর রহমান সাহেবের টুইটার অ্যাকাউন্টে স্ট্যাটাস দেওয়া হয়েছে 4টা 37 মিনিটে, এবং সেই একই ডিভাইসে শফিকুল ইসলাম মাসুদ সাহেবের ফেসবুক অ্যাকাউন্টে 4টা 41 মিনিটে, মানে প্রথম স্ট্যাটাসটা দেওয়ার 4 মিনিট পরে শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক স্ট্যাটাসে এটা আবার শেয়ার দেওয়া হয়েছে, এটাকে ডিফেন্ড করে, এই অশ্লীল বক্তব্যটাকে ডিফেন্ড করে। তাহলে কি এবং দুইজনেরটাই হ্যাক হয়েছে? দুজনেরটাই হ্যাক হয়েছিল। এবং আজকে আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারের অ্যাকাউন্টে হ্যাক হয়েছে। এটাও আমরা এখান থেকেও একটা মানে আমরা যেটা আমরা ওন করি না এরকম একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই একই বিষয় নিয়ে, নারী বিষয় নিয়ে। সো 3টা অ্যাকাউন্ট হ্যাক তো হয়েছে। আপনি এবং বলছেন যে আরো আমাদের জাতীয়বাদী অনেক, ছাত্রী সাইবার ফোর্স তারা আসলে ওয়াকিবহাল না বা অজ্ঞ, তারা যদি হয়, আপনারা তো বিজ্ঞ, আপনাদেরটা তো হ্যাক হচ্ছে কেন? আপনাদের কোনো প্রোটেকশন না নেই? এখন ডেফিনেটলি ডেফিনেটলি এটা অবশ্যই আমাদের আরো শক্ত হতে হবে। আমাদের সাইবার সিকিউরিটি টিমকে আরো ডেফিনেটলি দে হ্যাভ টু ডু মোর ডিউ ডিলিজেন্স। কিন্তু সাইবার অ্যাটাক এটা খুব আনকমন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়রেরও টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল ইলেকশনের ঠিক আগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সাইবার অ্যাটাকের শিকার তিনি হয়েছিলেন। সুতরাং সাইবার অ্যাটাকের ভিকটিম আমরা যে কেউ হতে পারি। এবং আপনি যে প্রশ্নটা করলেন,
এটা অলমোস্ট কিন্তু ভিকটিম শেমিং এর মতো হয়ে গেল, যে যাকে হত্যা করা হয়েছে আপনি তাকে বলছেন, কিংবা যেই মহিলাকে ধর্ষণ করা হয়েছে আপনি তাকে ব্লেম করছেন যে আপনি কেন আপনার নিজেকে প্রোটেক্ট করতে পারছেন না। না, আপনি অপরাধকে অন্যদেরকে অজ্ঞ অপরাধ বলছিলেন, তো হিসেবে, এজন্য বলছিলাম যে বিজ্ঞ তো হলে তো ওই আপনার জন্যই বলছি যে এই প্রোটেকশন জিনিসটা, থাকবার কথা। মানে বিষয়টা হলো যে এখানে আমরা যেটা দেখছি যে এই সাইবার অ্যাটাকের সাথে বিএনপির যারা সাইবার অ্যাক্টিভিস্ট, যেমন ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, তারপরে ইমতিয়াজ মির্জা, এদের, এবং আজকে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যে আজকে যে ঘটনাটা ঘটেছে, যে মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, ওনার টুইটার ফলোয়ার খুব বেশি না, 17,000-এর মতো, খুব বেশি না। 17,000 একজন রাজনীতিবিদের, এবং বাংলাদেশে টুইটার খুব বেশি জনপ্রিয় মাধ্যম, ওনার সবাই ফলো করে না। ওনার টুইটার হ্যাক হয়ে ওনার টুইটার থেকে যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে, এই স্ট্যাটাসটা দেওয়ার 1 মিনিটের মাথায় আমরা দেখলাম যে বিএনপির ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী মনসুরা আলম সেই স্ক্রিনশটটা তার ফেসবুকে শেয়ার করেছেন। এবং আমরা এই জিনিসটাও দেখেছি যে ডক্টর শফিকুর রহমান সাহেবের যেই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল, সাথে সাথে আমরা কয়েকটা স্ক্রিনশট পেয়েছি, যেটা এই সাইবার গ্রুপের, এই জাতীয়তাবাদী ছাত্রী দলের সাইবার গ্রুপের ওয়াহিদুজ্জামান, ইমতিয়াজ মির্জা, এদের সাইবার গ্রুপের, যে ওরা বলছে যে এই স্ক্রিনশটটা নিয়ে যে আমরা এই সুযোগ পেয়েছি, আমরা এখন তাড়াতাড়ি এটা ছড়িয়ে দিই, তারা যে স্মিয়ার ক্যাম্পেইনে গিয়েছে। তো এটা ক্লিয়ারলি আমাদেরকে বলে দেয় যে এটার সাথে এই বিএনপির সাইবার দল জড়িত। এবং সাথে সাথে না, যেটা আপনি তো বললেন যে তারা আসলে উদ্বেগজনক, আমি সুযোগ একটু শেষ নিচ্ছে, করি শারমিন কিন্তু আপা, আমার এখানে যে একটা প্রশ্ন আমরা আছে। হ্যাঁ, একটু আগে আচ্ছা, যেটা শেষ দেখলাম, করুন। আমরা একটু আগে যেটা দেখলাম যে এই সাইবার অ্যাটাকের সাথে যিনি প্রাইমারিলি জড়িত সন্দেহ করছি আমরা, বঙ্গভবনের যিনি প্রোগ্রামার, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। এবং আমরা আরও যেটা দেখতে পেরেছি যে এই ম্যালওয়্যার যেটার মাধ্যমে হ্যাক করা হয়েছে, এই ম্যালওয়্যারটার উৎপত্তি হলো ভারতে। সুতরাং এখানে আমরা 3টা ফোর্স দেখছি, যে বঙ্গভবনের মাধ্যমে সরকারি একটা মানে ইস্টাবলিশমেন্টের একটা সংযোগ রয়েছে এখানে, বিএনপির সাইবার অ্যাক্টিভিস্টদের একটা সংযোগ রয়েছে, এবং আমাদের পাশের দেশ। এই আচ্ছা, 3টার কোঅর্ডিনেশনের মাধ্যমে জামাত ইসলামের উপরে সাইবার অ্যাটাক হচ্ছে। এবং এটার একটাই, মানে আমরা আমরা এটার কারণ আমরা একটাই দেখছি, যে মাঠে বিএনপি জনপ্রিয়তা একেবারে, জনপ্রিয়তার পারদ যেটা কমছে, তারা দিশেহারা হয়ে উপায় না দেখে স্মিয়ার ক্যাম্পেইনে আচ্ছা, নেমেছে, এবং স্পষ্ট। এটার মাধ্যমে কিন্তু আপনি তাদের বলছেন যে জনপ্রিয়তা বিএনপি আরো কমবে। সাইবার অ্যাক্টিভিস্টও এর সাথে যুক্ত। আপনার কথা থেকে তো বুঝলাম যে তারা আসলে সুযোগ নিচ্ছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নারী নেত্রীর কথা বলছেন বা যাদের কথা বলছেন, তারা সাথে সাথে এটি না না না, ছড়িয়ে এখানে দিচ্ছে। এখানে আপা কিন্তু এই সুযোগ যে সুযোগ না, হ্যাকিং এর সাথে যে জড়িত, সুযোগ এটি না, আপনারা সুযোগ প্রমাণ কি না, করে কারণ পাচ্ছেন? বিষয়টা হলো যে আমি যে আপনাকে যেটা বলছিলাম, যে গোলাম পরওয়ার সাহেবের ফলোয়ার হলো 17,000-এর মতো, এবং হ্যাক হওয়ার 1 মিনিটের মধ্যে এটা মনসুরার কাছে চলে যাবে স্ক্রিনশটটা। এটা 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 মানে উনারা যদি জড়িত না থাকেন তাহলে পরে ওনাদের কাছে যাওয়ার কথা না। এবং সেম জিনিস ওয়াহিদুজ্জামান, ইমতিয়াজ মির্জা যেভাবে একেবারে ঘটনাটা ঘটার সাথে সাথে টাইম লাইনগুলো যদি আপনারা দেখেন যে তারা কখন পোস্ট করছে, একেবারে ঘটনাটা ঘটার সাথে সাথে তাদের কাছে চলে যাবে। সো তারা তাদের আপনাদের মধ্যে যদি পলিটিক্যাল অপোনেন্ট, যোগসূত্র আপনাদের না উপর তো থাকে, নজর রাখবেই নাকি? রাখতেই তো না, পারে নজর রাখা কৌশলে। এক জিনিস, কিন্তু বিষয়টা হলো এরকম ভাবে কোঅর্ডিনেটেড সিন্ডিকেটেড যে আক্রমণটা, এটা তারা জড়িত না থাকলে, তারা যদি জড়িত না থাকে তাহলে পরে দুইটা জিনিস এখানে জড়িত না থাকে, কারণ এটা তো কমন সেন্স যে শফিক সাহেব মহিলাদেরকে এরকম অশ্লীল ভাষায় কথা বলবেন না, এটা তো কমন সেন্স, এটা তো তাদের বোঝা উচিত। সো এটা না করে, ইভেন আমরা দেখলাম যে তারেক রহমান সাহেবের মতো সর্বোচ্চ ব্যক্তি, তিনি তার বক্তৃতার মধ্যে তিনি হ্যাকও ঠিকমতো করে উচ্চারণ করতে পারেন না, তিনি হ্যাক না ফ্যাক এরকম বলতে গিয়ে তোতলাচ্ছিলেন, পাশ থেকে আরেকজন বলে দিতে হলো। সো এই যদি হয় তাদের অবস্থা, যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে যদি তারা এই ধরনের ধারণা পোষণ করে, এটা তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব ছাড়া আর কিছুই না। এবং এটার সাথে এভরিথিং ইজ পয়েন্টিং আউট যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বাংলাদেশের প্রশাসনের একটা অংশ, এবং বিএনপির এই সাইবার ফোর্স, এরা এই হ্যাকিংয়ের সাথে জড়িত। জি। সেটা কি আপনারা মানে প্রমাণটা করতে পারবেন কিনা? আপনি কিছু সন্দেহের কথা বলছেন যে যেহেতু ১ না মিনিটের না, মধ্যে অবশ্যই পেয়ে আমাদের গেছে। কাছে প্রমাণ তো, যে একজন ব্যক্তি তো গ্রেফতার হলো, একজন ব্যক্তি গ্রেফতার হলো, আমরা মামলা করেছি, এবং উই হ্যাভ সাম ডিজিটাল ফুটপ্রিন্ট। সো এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা অপরাধীকে সামনে আনবো। এবং নিশ্চয়ই। জাস্ট কিন্তু টু এই যে বি এই প্রমাণের ক্লিয়ার, আগেই আমি যখন যেটা আপনারা বলছি যে এই, অভিযোগটা দিচ্ছেন, সেটাও একটা মানে সঠিক কাজ হচ্ছে কিনা? যে আপনারা সন্দেহের বশে বা আপনারা ভাবছেন এরকমটা হয়েছে এবং আপনারা বলছেন। না না না, আমরা 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 সন্দেহের বশে কাউকে বলছি না, আমরা প্রমাণ সাপেক্ষেই সবকিছু বলছি। এবং এটাও আমরা বলে দিতে চাই যে এই ধরনের সাইবার অপরাধ, এটা আসলে কিন্তু ইন্টারন্যাশনালি ইট ইজ রেকগনাইজড অ্যাজ সাইবার টেরোরিজম।
এবং যারা স্পেশালি পশ্চিমা বিশ্বে আছে, এই ওয়াহিদুজ্জামান কিন্তু ডালাসে থাকে, ইমতিয়াজ মির্জা টরন্টোতে থাকে, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ইজ গোয়িং টু বি ইন কোয়েশ্চেন, কারণ এটা সন্ত্রাসবাদ হিসেবেই তাদের বিরুদ্ধে মামলা করেছেন? আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাদের আমরা বিরুদ্ধে তাদের মামলা বিরুদ্ধে করেছেন? ব্যবস্থা নেব। আচ্ছা, আমরা শুরু করেছি, আচ্ছা। শুরু হয়েছে এই বঙ্গভবনের প্রোগ্রামারকে দিয়ে, এবং ইনশাআল্লাহ আমরা এটা শেষ দেখে ছাড়বো। আমরা পুলিশকে বলছি যে দ্রুত তদন্ত করতে, এবং বিষয়টা হলো যে ইলেকশনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের আক্রমণ, এর মাধ্যমে এই 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 গোষ্ঠী তাদের রাজনৈতিক দেউলত্বই প্রকাশ করছে। এটা সাধারণ মানুষের কোনো কনসার্ন না, আচ্ছা। সাধারণ মানুষ কিন্তু আমি একেবারে যে প্রশ্ন শুরুতেই করছিলাম বুঝে যে গিয়েছে। অনেকের মধ্যে শুরুতেই বুঝে গিয়েছে বলছেন, কিন্তু বিশ্লেষকদের অনেকে বলছেন, পলিটিক্যাল অপোনেন্টদের কথা না হয় বাদই দিলাম, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্যাটায়ার ভিত্তিক যে পোস্টগুলো হচ্ছে সেখানে অনেকে আসলে ঠিক ওই বিশ্বাসটা আসলে করছেন অনেকে। এটি কি এখন এরকম এই একটা এই কারণ? বিশ্বাস আমি যদি একটু কেউ না আমি করে একটু থাকে, তাদের তাদের নির্বুদ্ধিতার ব্যাপারে আমি 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 আচ্ছা, তাদের আপনি নির্বুদ্ধিতার জন্য আমি মানে সরি, যে তাদের ইন্টেলেকচুয়াল লেভেল যদি এত কম হয়, তারা যদি মনে করে, তারা যদি মনে করে থাকে যে একটা রাজনৈতিক দলের প্রধান নির্বাচনের 12 দিন আগে মহিলাদেরকে এরকম অশ্লীল ভাষায় গালি কিন্তু দেবেন, ধরেন আরো কিছু তাহলে পরে বিষয় এরা যদি নির্বোধ। একসাথে যোগ করি, উই ডোন্ট তাহলে ইভেন কি নিড টু। এই নির্বুদ্ধিতার পেছনে একটা যুক্তি খানিকটা আসে কিনা? ধরেন জামাতের আমিরের আপনি বলেন কি যুক্তি থাকতে আল পারে? জাজিরাকে দেয়া সাক্ষাৎকার, সেখানে তিনি আল বলছেন যে, জাজিরাতে আমি দেওয়া একটু পড়া সাক্ষাৎকারে কি সবটা তিনি বলি, সবটা নারীদেরকে বলি। না, অশ্লীল না, না, ভাষায় কথা বলেন নাই, বলেছেন? একদমই বলেন নাই। তাহলে সবটা মানে বলি এন্ড যে অফ স্টোরি। না, সো আপনি দেখেন আল আমি একটু জাজিরার বিষয়টা কতগুলো নিয়ে উই বিষয় ক্যান টক। একসাথে, কতগুলো না না, বিষয় একসাথে ইউ না। ক্যান নট ডু দ্যাট। আপনি বিষয়টা হলো যে ধরুন আপনি এটা যে কেমন সেটি বুঝবার জন্য তো আপনার পেছনের কিছু কয়েকটা বক্তব্য একসাথে করতে পারি আমি, কোনো তাই না? বক্তব্যের সাথে এটার কোনো আমি মিল ডক্টর নেই। নকিবুর রহমান, আমি একটু বলি, ধরেন আল জাজিরা দেয়া বক্তব্য যে জামাতের মানে নারীরা শীর্ষ নেতৃত্ব বা আমির, জামাতের আমির হতে পারবেন না। তারপর তার আগে কর্মজীবী মায়েদের কর্মকর্তা, সেটা নিয়েও একটা সমালোচনা না না বা না, আলোচনা এখানে সমালোচনা লেট মি হয়েছিল। স্টপ ইউ হিয়ার, লেট মি তারপর স্টপ ইউ হিয়ার। নারী সংস্কার কমিশন নিয়ে আপনারা যখন, তখনও আপনাদের একটা প্রতিবাদ দোজ ছিল। আর যখন অবভিয়াসলি, এনসিপির সাথে জোট করলেন, সব নারীরা যারা আসলে আলোচিত বা মুখ চেনা নারীরা সব সেখান থেকে পদত্যাগ করে চলে গেলেন। কে কে পদত্যাগ করেছে? আপনি 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 বলেন কয়জন তাজনুভা পদত্যাগ করেছে? জাবিন পদত্যাগ করেছেন, তাসনিম যারা পদত্যাগ হ্যাঁ, করেছেন। তাদের তাদের 100 জন নারী নেত্রী আছে, এর মধ্যে 2 জন পদত্যাগ করলে কি যায় আসে? নামই আসলে জানি কয়েকজনের, যে কয়জনের নাম না, জানি তার কেন মধ্যে কেন বেশিরভাগ। আপনি 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 সামান্তা শারমিনের নাম জানেন না? আপনি জি, দিলশানা পারুলের নাম জানেন না? আপনি নাবিলার নাম জানেন না? না আপনি জানি, ডাক্তার কিন্তু মিতুর নাম তারা জানেন মানে না? অনেকেই এতটা তারা তো প্রমিনেন্ট না। সবাই আছেন। তাসনিম না না, জারা তাদের এগুলো একদম এগুলো হলো পোস্টার চেরি গার্ল। পিকিং। এবং বিষয়টা হলো যে এই ধরনের যে ফ্রেমিং, এই ফ্রেমিংটা তো এসছে, আহ, এই ফ্রেমিংটা এসছে জামাত ইসলামীকে নারী বিদ্বেষী প্রমাণ করার একটা বিরাট বড় প্লয়ের অংশ হিসেবেই তো এটা করা হয়েছে। এবং মেক নো মিস্টেক, বাংলাদেশে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ডক্টর শফিকুর রহমান যেই কথা বলেছেন আল জাজিরাতে, এটা ইট ইজ নট এ নিউজ। এটা কনসিস্টেন্ট, এবং এটা শুধুমাত্র যে আহ, মানে ইসলাম ধর্মবিশ্বাসী মানুষদের ধর্মবিশ্বাস এটা না। আপনি যদি যে কোনো ধর্মবিশ্বাসী অর্গানাইজেশনের দিকে তাকান, খ্রিস্টীয়, হিন্দু, বুদ্ধিস্ট, যে কোনো ধর্মবিশ্বাসী সংগঠনের প্রধান নারী হতে পারবে না, এটা ইটস 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 এ ইটস ইটস মানে ইটস নট আপ ফর ডিসকাশন এখন। এবং বাংলাদেশের কোনো নারী জামাত আমি একটু ইসলামের এটাও আমির হওয়ার স্পষ্ট জন্য, হতে চাই। না হ্যাঁ, না না, আমি আপনাকে একটু শেষ করতে দেন আচ্ছা, শারমিন আপা। বাংলাদেশের একজন নারীও নেই যিনি জামাত ইসলামীর আমির হওয়ার জন্য মুখিয়ে বসে আছেন, পিরিয়ড। সো এটা নিয়ে কোনো ডিসকাশনের কোনো কিছু নেই। এখন নারীদের কর্মঘণ্টার কথা যেটা বলা হচ্ছে, না, ইট কিন্তু ইজ এখনো অ্যানাদার বসে নাই, কিন্তু জেনোফোবিক। যদি চায় কেউ, যদি না ধরুন না না, আমি চাই, ইট আমি ইজ যদি চাই, আমি কি অ্যানাদার পারবো? জেনোফোবিক অ্যাটাক। বরং এটা একটা নারী বান্ধব প্রপোজাল, যে সমস্ত মাদের ছোট সন্তানরা আছে, তারা যদি চায়, তারা 3 ঘন্টা রিলিফ নিতে পারবে। এবং এটা কনসিস্টেন্ট পশ্চিম বিশ্বের অনেক জায়গায় আছে, সুইডেন, স্পেনে আছে, এটা নিয়ে আমি লিখেওছি। সো মানে নারীদের কর্মঘণ্টা কমানোর কথা তো এখানে বলা হয়নি। এখানে স্পেসিফিক্যালি যে সমস্ত নারীদের ছোট সন্তান আছে, দুগ্ধপোষ্য সন্তান আছে, এটা নারীদের জন্য একটা অ্যাডেড বেনিফিট হবে। আরো বেশি নারী কর্মক্ষেত্রে যেতে পারবে। ইট শুড হ্যাভ বিন ওয়েলকাম। জি, সো এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে জামাতকে নারী বিদ্বেষী বলার যে প্রচেষ্টা হচ্ছে, এটারই একটা স্মিয়ার ক্যাম্পেইন। জামাত ইসলামী যতটা নারী বান্ধব, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল অত নারী বান্ধব না। ধরুন নারী আমি সংস্কার এটাও, কমিশন নিয়ে যখন ইসলামী দলগুলো না না, একসাথে নারী অধিকার সম্মেলন করলো, কমিশন, নারী তখন অধিকার হেফাজত কমিশনে, নারীদেরকে না তখনও না, বেশ্যা হেফাজতকে শব্দটা আপনি জামাতের সাথে মানে মিশাবেন কেন? জামাতের হেফাজতের পাশে বসে উচ্চারণ করলো, জামাত তখন না মানে না না না, পাশেই ছিল। হেফাজত, শারমিন আপা আপনি দর্শকদেরকে কনফিউজ দয়া করে করবেন না। হেফাজতের যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার জমিয়তে ওলামা, এবং সবচেয়ে সবচেয়ে নারী বিদ্বেষী অংশ, কার সাথে জোট করেছে? জি, আপনি আমাকে বলেন, দর্শকদেরকে বলেন। বিএনপির সাথে আছে। বিএনপির সাথে জোট করেছে, তাহলে আপনি হেফাজতের দায় দায়িত্ব তো আমাদের উপরে দিতে পারেন না। সো দ্যাটস এ হোল ডিফারেন্ট ইস্যু। আমি যেটা আপনাকে
পরিষ্কার ভাবে বলতে চাই যে এই যে মানে যারা নারী প্রেমিক তারা নারীর উপরে সহিংসতা নিয়ে কোনো কথা বলছে না। বিএনপির কর্মীদের দ্বারা গত 3 দিনে 19টি স্পেসিফিক ঘটনা ঘটেছে যেখানে তারা জামাত ইসলামীর মহিলা কর্মীদের উপরে আক্রমণ করেছে। গতকালকেই গাজীপুরে ছাত্র দলের দ্বারা একজন নারী নিহত হয়েছে। এই বিষয় নিয়ে নারী প্রেমিকদের কোনো কথা নেই, অথচ শফিকুর রহমান সাহেব বলেছেন যে নারী জামাত ইসলামের আমির হতে পারবেন না, এটা নিয়ে কারণ এটা তো চিল্লাচিল্লি। আপনাদের আপনি পলিসি, বলেন শারমিন আপা, এটি তো আপনাদের নারী বাদ পলিসি। দিলাম, হ্যাঁ, কোনো আরো পুরুষও কি জিয়া ফ্যামিলির বাইরে বিএনপির প্রধান হতে পারবে? সো এই ডিসকাশন নিয়ে তো না, কথা বলে সেটাই লাভ নেই। কথা বলা লাভ হচ্ছে এটা যে একটা হচ্ছে পলিসি আর একটা হচ্ছে ধরেন ফ্যাক্ট যেটা হচ্ছে, যেমন জিয়া পরিবার না, থেকেই এই আসছে। পলিসি বা এই পলিসি কিন্তু নিয়ে আপনারা এই পলিসি পলিসি নিয়ে নির্ধারণ করে এই পলিসি দিয়েছেন। নিয়ে বাংলাদেশের সাধারণ মহিলাদের কোনো উদ্বেগ নেই। এটা নিয়ে আমি একটু এটা এই নিয়ে বিষয়ে জানতে চাই, শুধু কি জামাতের আমির হতে পারবেন না, নাকি মানে আমার অনুষ্ঠানেই জামাতের আমির বলেছিলেন যে শীর্ষ নেতৃত্বে নারী যেতে পারবেন না। এটা হলো জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বের কথা উনি বলেছেন। সো আমার ঘরের পর্দার রং কি হবে, আই হ্যাভ টু ডিসাইড। কিন্তু আপনি যদি দেখেন যে জামাত ইসলামী তো খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়েছেন, খালেদা জিয়াকে দুইবার সমর্থন দিয়েছেন। 1991 সালে খালেদা জিয়া যখন সংখ্যাগরিষ্ঠতা পায়নি তখন জামাত ইসলামী নিঃশর্ত সমর্থন দিয়েছিলেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে, মানুষের আবেগ, মানুষের যেই রায় তার প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি সে সময় 138টা সিটে জয়লাভ করেছিলেন। সেখানে খালেদা জিয়াকে সমর্থন দিয়েছিলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। এরপরে 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন যে জোট, সেই জোটে কোয়ালিশনেও তো জামাত জয়েন করেছে। সুতরাং এটা করেছে, জামাতের, কিন্তু সেটা কি জামাতের একটা দ্বৈততা বা দ্বিচারিতা কিনা? না কারণ না, এটা নারীরা অবশ্যই শীর্ষ দ্বিচারিতা না, নেতৃত্বে থাকতে পারবেন না। দ্বিচারিতা না, এটা হলো জামাতের যেহেতু যেহেতু এখানে আপনাকে যেটা বুঝতে হবে যে জামাত হলো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং জামাতের মূল প্রিন্সিপাল ইজ গভর্নড বাই কোরআন অ্যান্ড সুন্নাহ। সুতরাং জামাত ইচ্ছা করলেই কোনো কিছু দলের জন্য করতে পারবে না, কারণ হলো দে আর লিমিটেড বাই কোরআন অ্যান্ড সুন্নাহ। সো এই জায়গাটাতে এই নারীদের শীর্ষ পদে যাওয়ার বিষয়টা, এটা হলো একটা ফিকহি ডিবেট। সো এটা ওই ডিবেটের মধ্যেই রাখা ভালো। না, কিন্তু তার এটা মানে হলো শুধুমাত্র নারীর জামাতের, নেতৃত্বে জামাত ইসলাম চলতে পারবে। না না না, নেতৃত্বের ব্যাপারে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এটা হলো দলের শীর্ষ পদের ব্যাপারে। এটা একটা এটা একটা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, এন্ড আই থিংক এভরিবডি শুড রেসপেক্ট দ্যাট। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি সেটি আপনি আপনার দলের আপনার ব্যাপার, আপনার আপনি দলের যদি ব্যাপার, নিশ্চয়ই। রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ ধারণ করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার দলের জন্য যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউটা রাখবো সেটাকে মানুষের রেসপেক্ট করা উচিত। এটাই লিবারেল পলিটিক্সের নিশ্চয়ই নিশ্চয়ই বিউটি হওয়া উচিত। নিশ্চয়ই। আমি আমার কথা আপনার উপরে চাপিয়ে দেবো না, আপনার মতামত আমার উপরে দয়া করে চাপিয়ে দেবেন না। জি, এবং জামাত হ্যাজ এ ট্র্যাক রেকর্ড, শুধু নিশ্চয়ই এটা না, নিশ্চয়ই। আপনি আমার আসলে পাকিস্তান ওইখানেই আমলেও বোঝার ব্যাপার, ফাতেমা জামাত জিন্নাহ ইসলামের যখন আমির কে হলেন সেটি আপনাদের দলের ব্যাপার, আপনারা হ্যাঁ, ঠিক এটা করবেন। আমাদের দলের ব্যাপার এবং নিশ্চয়ই এটা নিয়ে নিশ্চয়ই, সাধারণ মানুষেরও কোনো 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 কনসার্ন মাথা নাই। ব্যথা কিন্তু নেই। কিন্তু যখন এটি আমার অনুষ্ঠানেও বলেছিলেন জামাতের আমির যে শীর্ষ নেতৃত্বে নারী থাকতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এটা হলো যদি জামাত ক্ষমতাসীন হয়, জামাতের নেতৃত্বাধীন যদি হয়, ইফ জামাত ইজ ইন কন্ট্রোল, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আমরা তো তখন দেখেছি, তখন শীর্ষ তিনটা নেতৃত্বে এক্সাম্পল নারী আমি দিলাম থাকবেন না, আপনার। হ্যাঁ, তখন শীর্ষ নেতৃত্বে নারী থাকতে পারবেন না যদি জামাত ইন কন্ট্রোল হয় বা দেশ চালায়। again, this is up for discussion later. When we get there, we will get there. না কিন্তু না, এটা এখানে ইসলামিক, কোশ্চেনটা হলো, আপনারা তো ইসলামিক কথা বলছেন যে আইন মানে আল্লাহর আইন বা ইসলামিক আইন অনুযায়ী অফ কোর্স ইসলাম এটা পারমিট হলো, করে না। জি, অতএব পারমিট করবে তো কিনা? এই জিনিসটা নিয়ে ডিসকাশনের প্রয়োজন বলে প্রয়োজন আমি এখন এই মুহূর্তে মনে করছি না। when will we get there, we will get there. কিন্তু আমি আপনাকে যেটা বলছি যে জামাত হ্যাজ এ ট্র্যাক রেকর্ড তিনটা। এটি তো আপনারা আসলে কি করবেন সেটা তো আগে থেকেই আমাদেরকে অনেকটা না বুঝতে না, হবে। আমরা আমাদের দলের কথা বলেছি। এই মুহূর্তে আপনি যদি মানে হাইপোথেটিক্যাল কথা বলে তো লাভ নাই। এই মুহূর্তে বাংলাদেশে জামাত ইসলামী যদি নির্বাচনে জয়লাভ করেন, ডক্টর শফিকুর রহমান উইল বি দ্য হেড অফ দ্য স্টেট, পিরিয়ড। এরপরে যখন পরবর্তী কথা হবে তখন আমরা ডিসকাশন করব সেটা। সো এখন তো হাইপোথেটিক্যাল কথা বলে লাভ ধরেন নেই। ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা তো শুধুমাত্র অবশ্যই। শফিকুর রহমানের পিরিয়ড হয়ে যাবে না, তারপরেও আগেও সবই আছে। তারপরেও এটা নিয়ে আমরা তখন কথা বলবো। এখন 12 তারিখে নির্বাচন, আর 8 দিন কেন বাকি 12 আছে। এই তারিখের আগে মুহূর্তে কথা বললে কি কোনো সমস্যা তৈরি হবে, যেমনটা এই সমস্যা আমরা ইন্টারেস্টেড না। আমরা যেটা বলেছি দ্যাট ইজ প্রিটি মাচ হোয়াট উই উইল স্টিক উইথ, যে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বে নারীদের আসার সুযোগ নেই। দ্যাট ইজ ওয়্যার উই উইল স্টপ। এর চেয়ে ফার্দার ডিসকাশন উই উইল টক ওয়েন উই গেট দেয়ার।
কিন্তু ধরেন আপনি বলছিলেন যে যখন বেগম খালেদা জিয়া শীর্ষ নেতৃত্বে ছিলেন তার নেতৃত্বে সেটা তো বিএনপি ধরেন নেতৃত্বাধীন ছিল, বিএনপি সেটা তো আমাদের নেতৃত্বাধীন, কিন্তু তার নেতৃত্বাধীন ছিল নেতৃত্বে না। আপনার বাবাও মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি জি। মন্ত্রী ছিলেন, আরও একজন মন্ত্রী ছিলেন জামাত থেকে, মানে তারা তো মন্ত্রী ছিলেন, তো শীর্ষ নেতৃত্ব মেনে মানে অধীনস্থ না, হিসেবে আমি কাজ করা আপনাকে যাবে না। বারবার যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে সেই সময় বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে অধিকাংশ সিটে জয়লাভ করিয়েছে। সুতরাং বিএনপি কাকে সরকার প্রধান বানাবে এটা বিএনপির দায় দায়িত্ব। জামাত ইসলামের কোয়ালিশন ছিল বিএনপির সাথে, এবং বিএনপি যাকে শীর্ষ নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বে থাকবে। এবং এটা জামাত ইসলামী শুধু এবারই করেছে সেটা না, পাকিস্তান আমলেও ফাতেমা জিন্নার নেতৃত্বে যেই কম্বাইন্ড অপোজিশন কপ যেটা হয়েছিল সেখানেও জামাত ইসলামী ফাতেমা জিন্নার নেতৃত্ব মেনে নিয়েছে। সো এগুলো হলো সেই তখন ছিল, মানে আপনি এগুলাকে দেখতে হবে আইসোলেটেড দল হিসাবে, যে মুসলিম লীগের সাথে সে সময় জোট ছিল, বিএনপির সাথে জোট ছিল, বিএনপি কি করবে না করবে এটা বিএনপির দায়িত্ব, আমাদের বিএনপির নেতৃত্ব ঠিক করে দেওয়ার দায়িত্ব না কিন্তু তার আমাদের এখন। নেতৃত্বাধীন অবস্থায় আপনাদের মানে মন্ত্রিত্ব যেটি থাকা, সেটিতে অফকোর্স ইসলামের এটা এটা সমস্যা এটা নেই। এটা এটা সো আমরা বিএনপির নেতৃত্বে তো মেনে নিয়েছি মানে এখানে, সো নারী এটা তো নেতৃত্ব জামাতের মেনে নেওয়া সমস্যা নাই, কিন্তু আপনারা কোনো ক্ষমতায় গেলে সমস্যা নারী নাই, কারণ নেতৃত্ব বানাবেন না। বিএনপি তো কোরআন এবং সুন্নাহ দ্বারা গাইডেড কোনো রাজনৈতিক দল না। কিন্তু সো আপনারা তো গাইডেড, আপনারা তো আমরা তো গাইডেড, গাইডেড, কিন্তু কিন্তু আমরা তো আপনারা তো আমাদের মানলেন, আমাদের দলের নেতৃত্বে তো আমরা মহিলাদেরকে এই জন্য আনছি কিন্তু না। আপনারা তো মানলেন নারীর নেতৃত্ব। দোজ আর টু ডিফারেন্ট থিংস, কারণ বাংলাদেশের মানুষ বিএনপি খালেদা জিয়াকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমাদের আমরা না মানলেও তো শি ইজ অলরেডি দ্য প্রাইম মিনিস্টার, তাই না? সো এই জায়গাটাতে ডিস্টিংশন করতে হবে। তাহলে কি আপনারা কোথাও মানছেন কোথাও মানছেন না, মানে দলের ক্ষেত্রে না না, মানছেন, আমরা দেশের কোথাও, ক্ষেত্রে মানছেন না, উই আর ব্যাপারটা উই আর এরকম। ভেরি কনসিস্টেন্ট, আমরা আমাদের যে বিশ্বাস কোরআন সুন্নাহর প্রতি আমাদের যেই আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমাদের দলের মধ্যে আমরা 100% আমরা মানার চেষ্টা করি। অন্য দল সেটা মানবে কি না শুধু মানবে না দলের মধ্যে, এটা দেশ আপনার, পরিচালনায় না। অবশ্যই দেশ পরিচালনায়, কিন্তু সে সময় তো দেশ পরিচালনার পূর্ণ দায়িত্ব জনগণ আমাদের উপর অর্পিত করেননি। তো আমরা অনধিকার চর্চা কেন করব? কিন্তু সামনের দিনেও যখন তো দেশ আপনারা বলছেন পরিচালনার আপনারা পূর্ণ নাকি দায়িত্ব শরিয়া ল আমাদেরকে পালন দেওয়া হবে, করবেন না। তখন আমরা 100% সেই অনুযায়ী চেষ্টা করব। আপনারা যে বলছেন, মানে জামাতের আমিরই বলেছেন যে শরিয়া ল, মানে এই শরিয়া ল দ্বারা দেশ পরিচালনা করবেন না, মানে আপনি যেটি বলছিলেন যে হ্যাঁ আপনাদের হ্যাঁ, হাতে সো যখন মানে আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, আমার প্রশ্নটা এখানে যে আপনি যেটি বলছিলেন যে আপনারা যখন যাবেন তখন আপনারা পূর্ণ নিয়ন্ত্রণ করবেন, বা এখানে বিষয়টা হলো যে এটা ইটস এ ভেরি মানে ট্রিক কোয়েশ্চেন। এই শরিয়া লর পুরাপুরি বিষয়টা, আপনি আমেরিকাতে থাকেন, আপনি জানেন অরিগন খুবই লিবারেল একটা একটা স্টেট, কিন্তু আমি যেখানে থাকি এই নর্থ ক্যারোলাইনা সহ আমেরিকার 33টা স্টেটে এন্টাই শরিয়া ল চালু আছে। তো আমি জানি না জানেন কিনা যে এই এন্টাই শরিয়া ল মানে কি, এটা কেউই জানে না। এটা একটা এক্সট্রিমলি ইসলামোফোবিক একটা রেটরিক, এটা একটা এক্সট্রিম ইসলামোফোবিক একটা আইন, এবং এটার কোনো ইমপ্লিকেশন নাই, শুধুমাত্র ইসলাম বিদ্বেষ ছাড়া এটার কোনো কিছু নাই। সুতরাং শরিয়া পশ্চিমা বিশ্বে যেই অর্থে এটাকে ধারণ করা হয়, এটাকে মনে করা হয়, এটার সাথে শরিয়ার অ্যাকচুয়াল মিনিংয়ের কোনো সম্পর্ক নেই। এখানে পশ্চিমা বিশ্বে এই যে এন্টাই শরিয়া লগুলা চালু করে রেখেছে, এর মাধ্যমে এরা বেসিক্যালি ধারণা করে যে শরিয়ার অর্থ হলো যে আমি আসলে পশ্চিমা মানুষকে বিশ্বে কি একটার শরিয়া বেশি ল ব্যাখ্যা করছি, সেটি ওই ওই আমাদের ওই না জিনিসটাই। বুঝলেও চলবে, কিন্তু তো আপনি আমাকে এখানে বলবেন আমাদের দেশে তো আপনারা বাস্তবায়ন করবেন না না না, যদি ওইটাই আপনারা ওইটাই আমি ক্ষমতায় যান। বলছি। এই প্রশ্নটা হলো যে এই প্রশ্নটা করার মাধ্যমে জামাত ইসলামীকে দুইটা জায়গায় বিপদে ফেলার চেষ্টা করা হয়। একটা হলো যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী এবং শরীয়তে বিশ্বাসী, এবং বাংলাদেশে এক্সিস্টিং যে লগুলা আছে, যেমন আপনার বিবাহ হয়েছে, আপনি কিন্তু সেকুলার লতে বিবাহ করেননি, আপনি বিবাহ করেছেন শরিয়া লর আন্ডারে। উত্তরাধিকার থেকে শুরু করে বাংলাদেশে অলরেডি শরিয়া ল ইমপ্লিমেন্টেড আছে, তাই না? এখন আপনি সেটা কিছু যদি কিছু ক্ষেত্রে আপনি যদি পার্সোনাল লয়ের বিষয়টা ক্ষেত্রে। হলো যে, আমি একটু শেষ করি, বিষয়টা হলো যে আপনি যদি এখন মিডিয়াতে এসে বলেন যে শরিয়া ল আমরা চাই না, তখন এইটা এই এই সাউন্ড বাইট নিয়ে বাংলাদেশের গ্রামেগঞ্জের মুসলমানদেরকে, সাধারণ মানুষকে বলা হয় এই যে দেখো জামাত ইসলাম চায় না, শরীয়ত চায় না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি বলেন যে আমরা শরিয়া চাই, এই সাউন্ড বাইটটাকে নিয়ে ওয়েস্টার্ন স্টেক হোল্ডারকে দেখানো হবে যে বাংলাদেশে জামাত টেরোরিজম আনতে চায়, কারণ ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই কারণেই এটা শরিয়া ল 33টা স্টেটে ইনক্লুডিং মাই স্টেট চালু আছে। সুতরাং উই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট সেমেন্টিক্স। এই বিষয়টা জন্য কি হলো আপনারা যে ধরি মাছ আমি আমি মাছির আমি একটু পানি শেষ একটা করি কথা শারমিন শোনেন? আপা। আমরা যেটা চাই, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে আমরা এইবার ইলেকশনে আমাদের যে এই ম্যানিফেস্টো আমরা ইনশাল্লাহ আগামীকালকে আমরা প্রকাশ করব। আমরা 20 তারিখে আমরা পলিসি সাবমিট করেছি, আপনি দেখেছেন যে ওভারওয়েলমিংলি আমরা কয়েকটা জিনিস
চাচ্ছি সেটা হলো যে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। আমরা এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করতে জি। চাচ্ছি যেখানে আপনাদের একটা সবাই ৩১ দফা অ্যাকাউন্টেবল, আছে। আপনাদের একটা ট্রান্সপারেন্সি। ৩১ দফা আছে। আমি ৩১ যদি দফা না, এটা একটু ভুল করা হয়েছে, উই উইল হ্যাভ 36, 36 দফা, এটা আজকে আসবে। সো এই প্রত্যেকটা দফা আপনি আপনি যদি দেখেন এটার কোনোটাই শরিয়ার সাথে তো সাংঘর্ষিক না। সুতরাং গুড গভর্নেন্স, এন্টি করাপশন, ট্রান্সপারেন্সি, এটাকে আপনি শরিয়ার মুখোমুখি কেন করবেন? ইট ক্যান ইট ক্যান না, ইট ক্যান কোএক্সিস্ট। কিন্তু তারপরেও তো সুতরাং শরিয়া আমরা ওখানে লয়ের একটা রাখবো। আলাদা ডেফিনেশন আছে। স্পেসিফিক্যালি আপনি যদি একটা শব্দ নিয়ে আমাকে প্রেস করেন কিংবা জামাতকে প্রেস করেন সাউন্ড বাইট নেওয়ার জন্য, উই আর নট গোয়িং টু গিভ ইউ দ্যাট। আমরা যেটা বলছি সাউন্ড বাইট সেটা না। হলো যে আপনি বাংলাদেশের এক্সিস্টিং যে আপনি কি আইন আছে হ্যাঁ, সেই আইন শরিয়ার সাথে সাংঘর্ষিক না, এবং আমরা যেই প্রস্তাব করছি সেই এই আইনের শীর্ষ প্রস্তাবটাও শরিয়ার নেতৃত্ব সাথে সেই সাংঘর্ষিক আইনের না, শীর্ষ এবং নেতৃত্ব আমরা এটা কিন্তু করতে চাচ্ছি। সেই আইনের শীর্ষ নেতৃত্ব নারী নেতৃত্ব হতে পারে। এবং সেখানে সর্বোচ্চ আইন হচ্ছে আমাদের সংবিধান, বর্তমানে যে আইন এক্সিস্ট করে। কিন্তু ইসলাম অনুযায়ী কি তা হবে? যদি শরিয়া ল থাকে তাহলে কি তা হবে? দেখেন, আপনি ইউ ক্যান নট চেঞ্জ এভরিথিং অ্যাট ওয়ান্স, ইউ হ্যাভ টু টেক বেবি স্টেপস। সো আমরা এবার যে প্রস্তাবগুলো দিয়েছি আপনি দেখেন 36টা প্রস্তাব। সো লেটস ওয়ার্ক অন দ্যাট ফার্স্ট। আপনার বাংলাদেশে নারীরা প্রধানমন্ত্রী হলো কি হলো না, গত গত 36 বছর ধরে বাংলাদেশে নারীরা দুজন নারী প্রধানমন্ত্রী ছিল। মহিলাদের আহ, ভাগ্যোন্নয়ন কিংবা কত কিছু কি হয়েছে এটা তো আমরা তো সবাই দেখছে, তাই না? সো ইট ইজ নট এ টপ প্রায়োরিটি। আমাদের টপ প্রায়োরিটি হলো অ্যাকাউন্টেবিলিটি, আমাদের টপ প্রায়োরিটি হলো আহ, দুর্নীতি, এবং এগুলার লাগাম টেনে ধরা, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, এগুলো হলো আমাদের প্রায়োরিটি। সো আমাদের নিশ্চয়ই। কিন্তু এই আমাদের শরিয়া বা আমাদের আল্লাহর আইন প্রায়োরিটিগুলো এটি আমাদেরকে আপনাদের অ্যাড্রেস একটা, করতে দেন, তারপরে ছোটখাটো বিষয়গুলো আমরা পরে কিন্তু সবার এটি সাথে তো ছোট কথা ছোট বলে বিষয় না, সিদ্ধান্ত নেব। ডক্টর নকিবুর রহমান, কারণ এটি আপনাদের একটা বড় জায়গা। অনেক মানুষ এটির উপর ভিত্তি করে আপনাদেরকে সমর্থন করে। আপনিও বলছিলেন গ্রামে-গঞ্জে মানুষ এই কথা শুনে আপনাদের উপর ভরসা আমাদের রাখে। আমরা যেমন ধরেন আমরা আপনারা যাদের সাথে জোট করেছিলেন ইসলামী আন্দোলন, মুফতি ফয়জুল করিম, তিনি বলছেন আপনারা চরম মিথ্যাবাদী, মানে জামাতের চেয়ে মিথ্যাবাদী আর কেউ নাই। এটা এটা তিনি বলছেন আমরা কারণ আপনারা আমরা আসলে শরিয়ার আমরা কথা কারো বলে ব্যাপারে, শরিয়াতে আইন করবেন না। চরমনাই সাহেব যা খুশি তাই বলতে পারেন, উই উইল নট রেসপন্ড। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমরা কনসিস্টেন্ট আমাদের 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 আহ, আমাদের প্রোগ্রামে, আমাদের এজেন্ডাতে, আমাদের কর্মসূচিতে আমাদের এখানে কোনো তাহলে আপনি ইনকনসিস্টেন্সি নেই। ওইটুকু আমাকে এখন বুঝান। আপনারা বিষয়টা হলো যে আপনি পশ্চিমাদের কি যদি, বুঝাচ্ছেন আর বাংলার না গ্রামের না, মানুষদের আমরা কি আমরা বুঝাচ্ছেন? আমি আপনাকে যেটা বললাম যে দুর্নীতিমুক্ত সমাজ চাওয়া, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট চাওয়া, চাঁদামুক্ত চাঁদামুক্ত আহ, একটা ব্যবস্থা চাওয়া, এগুলা কি শরিয়ার সাথে সাংঘর্ষিক? না, তা তো তো নয় আপনি যদি অবশ্যই। আমাকে স্পেসিফিক সাউন্ড বাইট চান পশ্চিমা বিশ্বকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য, আই এম নট গোনা গিভ ইউ দ্যাট, এতটুকু আপনাকে বলি। না, যেমন কিন্তু উই ধরেন আর যেমন অ্যাবসলিউটলি ধরেন কনসিস্টেন্ট, যেমন ধরেন এবং কে কি বললো এটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। ইসলামের আইন ডোন্ট কানুন, জাজ আমি আস। একটা 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 পরিসংখ্যান পড়েছিলাম যে অন ইসলামিক মানে ইসলাম ভিত্তিক যে দেশগুলো না, পশ্চিমা দেশ যেগুলো আছে, আমি আমি সেখানেই আই আসলে আই বেশি, এটাই আমি বলছি যে হ্যাঁ, সেখানেই আসলে সুইডেন, বেশি ইসলামের নিয়ম আয়ারল্যান্ড কানুনগুলো মানা আয়ারল্যান্ড হয়েছে। কেম ইন অ্যাজ নাম্বার ওয়ান। ভেরি গুড। আপনি আপনি এটাই আমার কথা, যে আমরা বড় বড় কথা বলি কিন্তু আমরা সেগুলোর চর্চা করি না। সো লেটস প্র্যাকটিস দ্যাট ফার্স্ট। জি, আয়ারল্যান্ড সেই সেই জরিপে কিন্তু সবচেয়ে সবচেয়ে প্রথম দেশ যে ইসলামিক প্রিন্সিপালগুলো ফলো করে, তাই না? এবং ইসলামী বিশ্বের মধ্যে প্রথম দেশ এসেছে হলো মালয়েশিয়া, 33 নম্বরে। আপনি চিন্তা করেন যে আমাদের দেশগুলোর মধ্যে আমাদের আমাদের আমরা ইসলামের কথা বলি কিন্তু ইসলামিক মূল্যবোধগুলো আমরা মেনে চলি না। সো সেই জায়গাটাতেই আমাদের ফোকাস আমরা জি, করছি, যে আমাদের সততা, আমাদের নিষ্ঠা, আমাদের ট্রান্সপারেন্সি, এই জায়গাগুলা, খুবই এগুলোকে দারুণ আমরা ব্যাপার। ফোকাস এই করব, জন্য এবং আপনাদের এর জন্য মাধ্যমেই শুভকামনা। আমরা আমাদের জি, আমাদের প্রিন্সিপালকে আপহোল্ড জি, করব। সেটির জন্য আপনাদের শুভকামনা। আপনারা এই প্রিন্সিপালগুলো যদি আপহোল্ড করতে পারেন সেটি দারুণ ব্যাপার হবে। কিন্তু এখানে তো এই জায়গাটা মানে স্পষ্ট হওয়া দরকার, মানে ধরি মাছ আমরা খুবই নাচুই পানি স্পষ্ট বা আমরা খুবই হিপোক্রেসি, এই স্পষ্ট জায়গা থেকে শুধুমাত্র বেরিয়ে আসা। আমরা সাউন্ড বাইট দিব না, যে সাউন্ড বাইটের মাধ্যমে আমাদেরকে মানে দুই পক্ষের আপনারা এটি বিপক্ষকে আমাদের বিরুদ্ধে বাংলাদেশের খেপিয়ে গ্রামের দেওয়া যাবে মানুষ এবং ওয়েস্টার্ন দুটাকেই হাতে রাখার জন্য শরিয়া আইন না। কায়েম হাতে, করছি বা করছি না, কোনোটাই বলবেন না। না না, আমরা 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 কনসিস্টেন্ট যে আমরা আমরা ইসলামিক প্রিন্সিপাল আমরা মানি, এবং আমাদের সমস্ত কর্মসূচি ইসলামিক প্রিন্সিপালের উপরে বেস করে ডিরাইভ করা, এবং এর সাথে কোনো কর্মসূচি সাংঘর্ষিক আমাদের নয়। সর্বোচ্চ আইন কি সংবিধান থাকবে নাকি কোরআন হবে? অবশ্যই এখনো পর্যন্ত সংবিধানই তো থাকবে সর্বোচ্চ আইন। বিষয়টা হলো যে এখানেও সংবিধান এবং কোরআনকে আপনি মুখোমুখি করতে তো পারবেন না। আমাদের সংবিধানে অধিকাংশ ধারাই, খুব অল্প কিছু ধারা ছাড়া, কোরআনের সাথে সাংঘর্ষিক না। সুতরাং এবং যদি জনগণ চায় সেই ধারাগুলোকেও পরিবর্তন ভবিষ্যতে করা যাবে। এটা জনগণের উপরে, পার্লামেন্টের উপরে ইট উইল বি ডিসাইডেড, এবং এই বিষয়ে খুব সুস্পষ্টভাবে আমাদের সম্মানিত আমির কিন্তু আল জাজিরাকে বলেছেন যে পার্লামেন্ট উইল ডিসাইড। জি,
কিন্তু আপনারা মানে যেটি আসলে ইশতেহার থাকে আপনারা কি করবেন বরাবর তো শুনে আমরা আসছি, আমরা ইশতেহার মানে দিচ্ছি, যখন থেকে আগামীকালকে আপনারা জামাতকে দেখবেন। চিনি তখন থেকে শুনি ওই যে ওই একটাই ডায়লগ আপনাদের আছে, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। তো সেখানেই আসলে আল্লাহর আইন বলতে আমরা আরো কিছু এখানে বিশেষ কিছু সো বুঝি। এখান থেকে আমরা বিন্দুমাত্র সরিনি, এখান থেকে আমরা বিন্দুমাত্র সরিনি, এবং এই আমাদের সমস্ত এজেন্ডা জি জি আগামীকালকে আমাদের জি যে কর্মসূচি হবে, এই কর্মসূচি জি ইজ ডিরাইভড অস্পষ্টতা একটু ফ্রম রয়ে যাচ্ছে মনে হয়, আওয়ার কারণ আওয়ার আল্লাহর আইন মোরাল হচ্ছে অ্যান্ড কোরআনিক এথিক্যাল ল। টিচিংস ফ্রম ইসলাম। জি, জি। কিন্তু আমাদের দেশের সংবিধানই থাকবে আপনি বলছেন। আচ্ছা একটু এখানে আসি, যেহেতু এখানে কিছু বিষয় রয়ে যাচ্ছে, স্পষ্ট হওয়ার সুযোগ এই মুহূর্তে নাই। হয়তো ভবিষ্যতে পার্লামেন্টে আসলে আপনারা পার্লামেন্ট দ্বারা ঠিক করবেন বা করবেন না। আপনাদের এই যে এটিও নিয়েও জামাতের আমির বলেছেন যে একজন নারী প্রার্থীও কেন নাই? আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ৩০০ আসনে জামাতের প্রার্থীদের সব প্রার্থী প্রস্তুত ছিল, একাধিক প্রার্থী যোগ্য প্রার্থী প্রস্তুত ছিল। একজন যোগ্য নারী প্রার্থী ছিলেন না, মানে একজনও না। না, উই ট্রাইড অনেস্টলি, আমি আপনাকে বলবো যে অনেস্টলি আমরা 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 চেষ্টা করেছি, বাট ইটস নট ইজি। এবং সত্যিকার অর্থে বলতে গেলে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে নারী প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারণা করা এবং নির্বাচিত হয়ে আসা, এটা খুবই চ্যালেঞ্জিং। আমরা কিছু ইন্ডিভিজুয়ালকে আমরা নমিনেটও করেছিলাম, কিন্তু তারা রাজি হননি। আমরা তো জোর করে কাউকে রাজি এভাবে করাতে পারি না। সো এটা আমাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় আমরা নিচ্ছি। এটা করতে পারলে ভালো হতো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের জোটে তো বেশ কিছু নারী প্রার্থী আছেন, এনসিপির বেশ কিছু নারী প্রার্থী আছেন। সো দ্যাটস এ স্টার্ট। এবং আর একটা কথা আমি একটু বলি যে আমরা যদি বিএনপির দিকে তাকাই, বিএনপিতে 10 জন নারী প্রার্থী আছেন ডেফিনেটলি। কিন্তু আপনি যদি দেখেন যে এই 10 জন নারী প্রার্থীর প্রত্যেকেই কিন্তু লেগেসি ক্যান্ডিডেট। তারা নারী, আপনি ইলিয়াস আলী সাহেবের স্ত্রী হিসাবে লুনা আপা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তুলি আপা প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ভাই সুমন ভাইয়ের গুম হয়ে যাওয়া বিএনপি নেতা সুমন ভাইয়ের বোন হিসাবে। তারপরে এর বাইরে আপনার ফজলুর রহমান পটল সাহেবের মেয়ে, কে এম ওয়াহিদুর রহমান সাহেবের মেয়ে। সো এই যে মানে পরিবারতন্ত্র, লেগেসি, এটার মাধ্যমে কি সত্যি সত্যি নারীদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে? সো এটা কিন্তু আপনাদেরও অনেকে আসলে তারা, লেগেসি পরিবারতন্ত্রের মাধ্যমে ছেলে না না, নমিনেশন দ্যাটস এ পেয়েছে, তাই ডিফারেন্ট না? কিন্তু ডিফারেন্ট সেরকম স্টোরি। নারী কেন পেল না? আপনাদের তো না না না, বোনরাও আমাদের আছে যারা আছে তারা, আমরা বা আমরা তো মেয়েরাও আছে। লেগেসি পলিটিক্সের, আমরাই তো পরিবারতন্ত্রের। এখন আমি একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছি, তার মানে তো আমি অটোমেটিক্যালি, আমার আব্বা জামাতের আমির ছিলেন, তার মানে আমি তো অটোমেটিক্যালি জামাতের আমির হয়ে যাব না, তাই না? সো আমাদের তো একটা গ্রাসরুট থেকে উঠে আসার একটা প্র্যাকটিস রয়েছে, এটা কিন্তু বিএনপির মধ্যে নাই। সো ওই জায়গাটাই বলছি যে যারা, যে সমস্ত নারী প্রার্থীরা আছেন, তারা কিন্তু নিজেদের যোগ্যতায় যে আছেন সেটা না, এটাতে নারী এম্পাওয়ারমেন্ট কতখানি হবে আমি জানি না, এটা কিন্তু লেগেছি। এবং এই জায়গাটাতেই আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা ছিল দীর্ঘদিন। একটা একটা আন্ডারগ্রাউন্ড অবস্থা থেকে আমাদেরকে উঠে এসে কাজ করতে হয়েছে। সুতরাং একটা নির্বাচিত একটা নারীকে আমরা নমিনেশন দিলেই তো হবে না, তাকে তো জিতে আসার মতো ক্যাপাসিটি থাকতে হবে। সো সেই তার জায়গাটা মানে তৈরি হওয়ার জামাতের জন্য যোগ্য যে সময়, নারীর সংখ্যা মানে নাই, শূন্য। পুরুষ থাকলেও যোগ্য নারী নাই। না না না, নারীরা তো সেভাবে নির্বাচনের জন্য কাজ করেননি। আমাদের একটা একটা নির্বাচনী এলাকাতে আপনাকে 4 লক্ষ ভোটার থেকে 6 লক্ষ ভোটারের কাছে রিচ আউট করতে হয়। সুতরাং আপনাকে আজকে আমি নমিনেট করে দিলাম, আপনি কালকে গিয়ে 4 লক্ষ ভোটারের কাছে তো রিচ করতে পারবেন না। একটা মাঠে একটা অবস্থান তৈরি করতে হয়। সুতরাং সেই অবস্থানটা তৈরি না করে আমরা নমিনেশন দিলে পরে এটা অপোজিশনের জন্য জি একটা ওয়াক ওভার হয়ে যায়। সো সেই জিনিসগুলো বিবেচনা করে এবছর এটা আমরা ব্যর্থতার দায় দায়িত্ব নিচ্ছি। আমরা চেষ্টা করেছিলাম, পারিনি। জি কিন্তু সাথে আপনি সাথে বলছিলেন এটাও আমরা অনেকে বলবো, আপনারা মনোনয়ন দিতে চেয়েছেনও কিন্তু তারা রাজি হন নাই, তার আমরা কারণ কি আমরা এটা? আমরা মানে হ্যাঁ দুইটা বিষয় এখানে, রাজি হননি একটা, আর একটা হলো যে তারা দেখেছেন যে তাদের নির্বাচিত হওয়ার সুযোগটা কম। এখানে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই যে দীর্ঘ অপারেশনের মধ্যেও আমরা কিন্তু জামাতের মানে রেকর্ড নাম্বার অফ, আমরা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে দেখেছি, এবং আমরা মহিলা কাউন্সিলম্যান মেম্বার নির্বাচিত হতে দেখেছি। সুতরাং আমাদের ইলেক্টেবল মহিলা নেই কিংবা যোগ্য মহিলা নেই, এটা মানে ইট ইজ এ কি বলা যায়, যে আমাদের এগেনস্টে একটা স্মিয়ার ক্যাম্পেইন। বাট আমি আবার বলছি, আমি আবার দায় দায়িত্ব নিচ্ছি যে আমাদের মহিলা প্রার্থী আমরা দেওয়ার চেষ্টা করেছি, দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এটা দেবো। হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও খুব আনইকুইভেক্যালি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামীতে যেই পরিমাণ যোগ্য এবং কর্মজীবী মহিলা আছে, আমি খুব মানে হাস্যরস করেই বলছি যে এই পরিমাণ কর্মজীবী পুরুষ যদি বিএনপিতে থাকতো, বাংলাদেশে চাঁদাবাজির সমস্যা হতো না। জি
মানে একটু এটাও একটু জানতে চাই যে মহিলা বিভাগ, জামাতের মহিলা বিভাগকে আমরা মাঝে মাঝে দেখি ক্যামেরার সামনে আসেন, কিন্তু মানে আমার সেদিনও একজন জামাতের নেতার সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে বলছিলেন কেন একজন প্রার্থীও নেই, কারণ পর্দা পুশিতা এগুলো রক্ষা করে আসলে সে এখনো পর্যন্ত সেটি সম্ভব হয়ে ওঠে নাই। এটি ছিল তার ব্যাখ্যা। তো মানে মহিলা বিভাগের যাদেরকে দেখি তারা আসলে খুবই পর্দানসীন, তাদের আসলে একবার দেখার পর পরেরবার দেখে চেনাটাও কঠিন, মানে এতটাই এত চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এমন করে মানে চেহারাটাও তো একটা জরুরি ব্যাপার, মানে কাকে আমি ভোট দিব, কে আমার প্রার্থী হচ্ছেন বা কে আমার ভোটার, এই বিষয়গুলো তো মানে এভাবে করে তারা প্রার্থী হতেও কি পারবেন বা ভোটারদের টানতে না, পারবেন এটা যদি তো যান আর কি। মানে আপনি যে কোশ্চেনটা করলেন এটা তো আহ, মানে একটু আপনি ইচ্ছা করে করেননি আমি জানি, কিন্তু এটা একটু জেনোফোবিক প্রশ্ন হয়ে গেল। কারণ ধর্মীয় পোশাক এটা তো প্রত্যেকের অধিকার। আপনি কাউকে তো আপনি কাউকে নেকাব খুলতেও বলতে পারেন না, নিশ্চয়ই, আপনি আমি কাউকে বলছি নেকাব না, দিতেও বাধ্য করতে পারেন না। আমি সুতরাং কোনোটাই বলছি না। যেই 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 ব্যক্তি নেকাব দিয়ে আপনি বাংলাদেশে এখন অনেক মহিলা নেকাব করে, এবং আমরা কোভিডের পরে দেখেছি যে সেই ফেস মাস্ক পরে সব কার্যক্রমিত করা যায়, ইট বিকেম ভেরি নর্মালাইজ। সুতরাং একদম। আমার মনে হয় না যে এই প্রশ্নটা অ্যাড্রেস করা প্রয়োজন। না, আমার কথা হচ্ছে যার মেকআপ করতে ইচ্ছা করে পুরোটা করুক, একদম ঢেকে ফেলুক বা না না করুক, সেটা তার ব্যক্তিগত পছন্দ, আমি আপনার সাথে পুরোপুরি একমত। কিন্তু আমি বলছি যখন নির্বাচনে আমি প্রচারণা চালাবো তখন তো আমাকে আমাদের মানুষ। নেকাব নেকাব পরা হ্যাঁ। মহিলারা ডাকসুতে নির্বাচিত হয়েছে না? আমাদের নেকাব পরা মহিলারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সুতরাং এটা কোনো ইস্যু হওয়া উচিত না। বরং এই নেকাবের বিরুদ্ধে বিরুদ্ধে যারা প্রচারণা করেছে, আপনারা দেখেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে উম্মে সালমার নেকাব পরা ছবিকে বিকৃত করে যে ছাত্রদল যেটা বিকৃত করেছিল, এটার বিরুদ্ধেই বরং জনরোষ তৈরি হয়েছে। এবং উম্মে সালমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপিজিএস এর পরে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। জি, সুতরাং দ্যাট টেলস ইউ আমার মনে হয় স্পষ্ট করেছেন আপনি, আপনি স্পষ্ট যে করেছেন। এটা আমি ইটস একটু নট এন ইস্যু, বরং এটাকে যারা আক্রমণ করবে তারাই জনবিচ্ছিন্ন হয়ে আমি যাবে। আমার মনে হয় আপনি স্পষ্ট করেছেন। একটু এটা একটু শুনি যে তাহলে মানে ওই প্রশ্নটা যে নেতৃত্বের জায়গায় আপনি মোটামুটি বলেছেন। তারপরে এখানে একটু শুনি। ধরেন প্রধান বিচারপতি হতে পারবেন, সেনাপ্রধান হতে পারবেন, পুলিশ প্রধান হতে পারবেন বা কোনো গণমাধ্যমের প্রধান ব্যক্তি হতে পারবেন কি নারী নেতৃত্ব? মানে নেতৃত্ব হতে পারবেন, একজন নারী থাকতে পারবেন? এইসব হাইপোথেটিক্যাল কথাবার্তা তো এখন বলে কোনো লাভ নাই। বর্তমানে কোনো প্রধান বিচারপতি মহিলা হয়েছে কিনা, না, হন নাই। কোনো কিন্তু সেনাপ্রধান পারবেন মহিলা কিনা? হয়েছে কিনা, তো এই মানে উই উইল অ্যাড্রেস দ্যাট ওয়েন উই গেট দেয়ার। কারণ প্রশ্ন হচ্ছিল যে জামাতের শীর্ষ পদ নিয়ে আমরা মানে দ্যাটস ওয়্যার উই মেড ইট ক্লিয়ার আদার এভরিথিং। বিষয়টা হলো যে আপনাকে এভাবে নিতে হবে, যে জিনিস আমরা বলছি না সেই জিনিস আমাদের আমাদের মুখ দিয়ে আমাদের নামে অনুগ্রহ করে চালিয়ে দেবেন না। সো বাকি বিষয়গুলো নিয়ে আমরা কোনো বক্তব্য দেইনি, জি। এবং বাকি বিষয়গুলো নিয়ে অন্য কোনো দলও বক্তব্য দেয়নি। আপনি বিএনপিকে জিজ্ঞেস করেন যে এই বিষয়গুলো নিয়ে মহিলারা আসবে কিনা, না, তারা তারপরে তো উই উইল বলে নাই অ্যান্সার যে দ্যাট। শীর্ষ নেতৃত্বে নারী থাকতে পারবেন না। ফলে তাদের জন্য এই তো প্রশ্নটাও আসছে না। না, এবং না, তাদের ওটা শীর্ষ ওটা নেতৃত্বেই ওটা নারী ডিফারেন্ট ছিলেন। জিনিস। আমরা তাদের আমরা শীর্ষ আমরা নেতৃত্বে নারী ছিলেন। না, আপনাদের এই আসলে ধরনের হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর আমরা দিতে ইন্টারেস্টেড না। জি। আপনি এই প্রশ্নগুলো আগে বিএনপিকে করে আসেন, তারপরে তারা কি উত্তর দেয় তারপরে আমরা দিব। মানে বিএনপি গেলে এখানে কোনো বাধা আছে এরকম তো আসলে তারা আমাদেরও বাধা আছে। ওই কেন যে আপনারা আপনারা এটা মনে জামাতার করেন? আমির বলছেন যে আমি শীর্ষ আমি নেতৃত্বে থাকবেন আমি না। আপনাকে আবারও বললাম যে বাংলাদেশের কোনো মহিলা, একজন মহিলাও আপনি পাবেন না যে জামাতের আমির হওয়ার জন্য মুখিয়ে আছে। সুতরাং মানে দিস ইজ বা আপনারা দিস ইজ ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীও হতে পারবেন না। বলছেন মানে নেতৃত্ব, নারী নেতৃত্ব থাকতে পারবেন না। সেজন্যই জিজ্ঞাসা করছিলাম। না, যাই হোক, না, এটা বাদ আপনারা বাকি এখন কোশ্চেন বলতেই গুলা চান না। মানে প্লিজ আমরা যে জিনিসগুলো বলি না ওই জিনিস আমাদের সম্পর্কে অ্যাজিউম করবেন না। আমি তো এইজন্যই স্পষ্ট হতেই প্রশ্নটা না, করছি, এটা অ্যাজিউম করতে এটা চাই এটা না। স্পষ্ট করার প্রয়োজনীয়তা আমরা এই মুহূর্তে অনুভব করছি না। স্পষ্ট করলে কি কোনো ঝামেলা আছে? আপনারা এই একই প্রশ্ন আপনারা বিএনপিকে করে আসেন, আপনারা তাদের উত্তর দেখার পরে আমরা আমাদের উত্তর দিব। তাদের তো সর্বোচ্চ নেতৃত্বে আসলে একজন নারীই ছিলেন, বরাবরই একজন নারী ছিলেন, হ্যাঁ, মানে কি জিয়াউর ছিলেন, রহমানের কিন্তু পরে তিনি দীর্ঘ একজন সময়। পরিবারের এই পরিবারতন্ত্র থেকে আমাদেরকে তো বের হয়ে আসতে হবে। জি, আমি কিন্তু যেটা বলছি যে যারা খুব ট্রিগার্ড হয়ে আছেন যে জামাতের আমি কেন এই কথা বললেন, তারা কেন ট্রিগার্ড হয় না যে কোনো ইভেন সাধারণ ফ্যামিলির পুরুষ মানুষও তো বিএনপির শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না। সুতরাং আমরা এই পরিবারতন্ত্রের বিরুদ্ধেই আমরা আমাদের জি, রাজনীতি, এই আমি আসলে একটু পরিবারতন্ত্রকে পলিসিটা আমরা বুঝতে চাইছিলাম। যাই হোক, এটা এখন আপনারা বলতেই চান না। একটা জামাতের আমির আর একটা বক্তব্য তিনি বলছেন ওই যে ফ্যামিলি কার্ড, জনাব তারেক রহমান যেটি নিয়ে বলছেন আর কি, প্রচারণা চালাচ্ছেন। তিনি বলছেন যে আহ, এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে আমার মায়ের গায়ে হাত, দুইটা আমরা দেখতে চাই না। রাখেন আপনার ফ্যামিলি কার্ড, আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। মানে ইজ্জতের সাথে বিনিময়টা কি করে হচ্ছে? সো আমি জানি না আপনি মানে ইফ ইউ আর আউট অফ দ্য নিউজ সাইকেল অর নট, যে আমি আপনাকে যেটা বললাম যে গত 3 দিনে আমরা দেখেছি যে জামাতের মহিলা কর্মীদের উপরে বিএনপির যে ভয়ানক আক্রমণ। আপনি একদিকে মাদেরকে বলছেন ফ্যামিলি কার্ড দেবেন, আপনি অপরদিকে মহিলাদের উপরে আক্রমণ করছেন ছাত্রদলকে লেলিয়ে দিয়ে।
সো আপনার মানে এই দ্বিচারিতা তো আমরা পছন্দ তারা তো করছি না। বলছেন আপনি শুধু আগে মহিলাদেরকে জামাতের সম্মান মহিলা দিতে টিম শেখান, যারা আসলে তারপর এনআইডি নিচ্ছেন, বিকাশ নাম্বার নিতে যাচ্ছেন, তাদেরকে তারা এগুলো। প্রতিরোধ করছেন, এরকমটা তারা। এটা প্রথম কথা হলো আপা, আপনি কোনো ভিডিও দেখেছেন যে জামাতের কোনো মহিলা বিকাশ নাম্বার চাচ্ছে? না, কিন্তু আমরা নারীদেরকে কমপ্লেন, মানে কমপ্লেন না, বলি বা না কমপ্লেন। বলি, তারা বলতে কমপ্লেন তো শুনেছি। এখন আমি আপনার কাছে কমপ্লেন করলাম, এই কমপ্লেনের কোনো প্রমাণ নাই, তাহলে এই কমপ্লেনের কোনো মানে আছে? সো আপনাকে তো কমপ্লেন করতে হবে উইথ সাবস্টেন্সিয়াল এভিডেন্স। আর দ্বিতীয় কথা হলো যে আপনার কথা যদি আমি বিশ্বাসও করি যে জামাতের কেউ বিকাশ নাম্বার চাচ্ছে, আপনি কি আমাকে আক্রমণ করবেন আইন হাতে তুলে নিয়ে? নিশ্চয়ই আপনি না, পুলিশে নিশ্চয়ই খবর না। দেন। সো এটা হলো যে এই কিন্তু তার নারীদেরকে সাথে ফ্যামিলি হত্যাযোগ্য, কার্ডের সম্পর্ক কি? এটা তো। না, নারীদেরকে হত্যাযোগ্য করার জন্য যেভাবে বিগত আহ, হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার জামাত এবং শিবিরকে হত্যাযোগ্য করেছিল, সেরকম হত্যাযোগ্য করার জন্যই এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মহিলারা প্রচার প্রচারণা করতে পারে না। মহিলারা কেন বিকাশ নাম্বার নিতে যাবে? এটা তো বরং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিএনপি ইয়েদের কাছ থেকে এই ফ্যামিলি কার্ডের নামে টাকা দিচ্ছে। এই ফ্যামিলি কার্ড যে জিনিসটা, এটা তো আচরণবিধিরও লঙ্ঘন, যে আপনি কোনো প্রপস ইলেকশনে ইউজ করতে পারবেন না এবং আপনি কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না যেটা মনিটেরিয়াল। আপনি বলছেন ইয়েতে যে এই কার্ডটা রাখেন, এটা দিয়ে এটিএম থেকে টাকা তুলতে পারবেন, বাজার করতে পারবেন। এটা তো আচরণবিধিরও লঙ্ঘন। সুতরাং এখানে প্রশ্নটা হলো যে নীতিতে আপনি নারীদেরকে এম্পাওয়ার করার জন্য একদিকে বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, আর একদিকে নারীদের উপর আক্রমণ করছেন। ওটা তাহলে তো পরে আগে নারীদের আপনি উপর, এটা তো আক্রমণটা রাজনৈতিক থাকান। প্রতিপক্ষ। যদি বলি, আপনি যেটা বলছেন সেটা যদি একদমই ফ্যাক্ট ধরি, তাহলে তো একটা রাজনৈতিক প্রতিপক্ষ নারীদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখে আক্রমণ করছে। কিন্তু তার সাথে ফ্যামিলি কার্ডের আসলে সম্পর্ক কি? মানে ফ্যামিলি না কার্ড না এখানে ইজ্জতের বিনিময়, এটা কোথায় না হচ্ছে? না ইজ্জতের এখানে বিনিময়টা তো হচ্ছে বিষয়টা হলো যে ফ্যামিলি কার্ডটা কেন? ফ্যামিলি কার্ডটা তো হলো নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আপনি নারীদেরকে আপনি নারীদেরকে ক্যাম্পেইনিং করতে দিতে চাচ্ছেন না, ক্যাম্পেইনে বাধা দিচ্ছেন। তাহলে পরে আপনি কি নারীদের এম্পাওয়ার করবেন? সো ইটস এ রেটোরিক্যাল কোয়েশ্চেন, এবং এটা হলো নারীদের সম্মানের বিষয়টা, যে আপনি নারীদের সম্মান এবং এম্পাওয়ারের কথা বলছেন, অথচ আপনি নারীদের উপরে হামলা করছেন। সো আগে আপনি হামলাটা সামলান, তারপরে আপনি অন্য কথা বলেন, তখন এটা বিশ্বাসযোগ্য হবে। মানে এরকম হামলা তো আসলে পুরুষ, মানে নারী, পুরুষদের মধ্যে হ্যাঁ, হচ্ছে সহিংসতায় দেখেন নিহতও পুরুষদের হয়েছে উপরে একজন, হামলা নিহতও হয়েছেন একজন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যদি দেখেন, যে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস খুবই ভায়োলেন্ট, এখানে পুরুষরা আক্রমণের শিকার হয় একে অন্যের। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নারীদের উপরে এই ম্যাসিভ স্কেলে আক্রমণ হচ্ছে, এর আগে এটা কখনো হয়নি। সুতরাং এটা ইট নিডস টু স্টপ, অ্যান্ড ইট নিডস টু স্টপ ফ্রম দ্য হাই আপ। এজন্যই এটাকে অ্যাটেনশন ড্র করার জন্যই আমাদের সম্মানিত আমির ডক্টর শফিক সাহেব এই কথাটা বলেছেন যে বিএনপি নারী মানে এটা বিদ্বেষী মানে দলে পরিণত ইজ্জতের হয়েছে। বিনিময়, আসলে ফ্যামিলি কার্ডের সাথে ইজ্জতের বিনিময় হচ্ছে এখানে। অবশ্যই, কারণ নারীদেরকে তো ইজ্জত দিচ্ছে না বিএনপি। বিএনপি তো নারীদের উপরে আক্রমণ করছে। সো আগে আগে নারীদেরকে ইজ্জত দিক, তারপরে পরবর্তীতে আমরা নারীদের এম্পাওয়ারমেন্টের কথা বলবো। জি। জামাতের দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করছেন মামুনুল হক, তিনিও এরকম না না, যে বলছেন। মামুনুল হক দাঁড়িপাল্লায় নির্বাচন করছেন না, আচ্ছা, উনি আমি রিক্সা মার্কা নিয়ে নির্বাচন আচ্ছা, করছেন। আচ্ছা, আমি দুঃখিত। উনি তাহলে একটা প্রচারণায় গিয়ে বলছিলেন, যেখানে আসলে জামাতের একটা প্রচারণায় তিনি গিয়ে বলছিলেন যে নারী সমাজের গায়ে যদি হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, তাহলে আগুন জ্বলবে। মানে একই রকম বক্তব্য বলে হয়তো আমি এটাকে রেফার করতে চাইছিলাম আপনার কাছে। আচ্ছা, এটা তাহলে বাদই দিই, যেহেতু জামাতের প্রসঙ্গটাই আপনার সাথে আলোচনা করতে চাই মূলত। আমি একটু এটাও নিয়ে আসতে চাই আপনার কাছে আলোচনায় যে আহ, আহ, তিনি আসলে দুর্নীতি নিয়েও কথা বলছেন। আপনাদের তো এটি একটা বড় জায়গা, দুর্নীতির বিষয়টা আপনাদের একটা বড় জায়গা। আপনি বলছিলেনও যে দুর্নীতি, সেটি আপনাদের ইশতেহারের মধ্যে হয়তো সামনে কাল, যেটি আগামী দিন হতে আছে সেটির মধ্যে থাকবে। তো জামাতের আমির, মাননীয় আমির, তিনি বলছেন যে আহ, আহ, একদিকে বগলের নিচে ঋণ খেলাপি রেখে আপনি করবেন দুর্নীতিমুক্ত, তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলছেন। এই ঋণ খেলাপির বিষয়ে দেখছিলাম যে বিএনপিতে বেশি আছে, 59.41% ঋণ খেলাপি প্রার্থীদের মধ্যে। কিন্তু জামাতও তো সাধু নয়, জামাতেও আছে 22 টিআইবির হিসাব বলছে, হিসাব অনুযায়ী। তাহলে মানে আপনারা আসলে নিজেরাও তো সাধু নন নাকি? না না, এটা টিআইবির এই রিপোর্টটা ইটস নট সাবস্টেন্সিয়েটেড। আমাদের ঋণখেলাপি নামে আমাদের ঋণখেলাপি একজন ব্যক্তি ছিলেন, যেটা আমরা অ্যাড্রেস করেছি। তিনি হলেন ঢাকা 2 আসনের আব্দুল হক সাহেব। ওনার ঋণখেলাপির দায়ে ওনার মনোনয়নপত্রও বাতিল হয়েছিল, এবং পরে আমরা যেটা ইনভেস্টিগেট করে দেখলাম যে এটা ওনার ব্যক্তিগত ঋণ না, উনি একটা কোম্পানির ডাইরেক্টর ছিলেন। সেই সময় সেই কোম্পানির যেই খেলাপি ঋণ, এটার দায় দায়িত্ব ডাইরেক্টর হিসেবে ওনার উপরে চলে এসছে, কিন্তু তিনি এই কোম্পানির প্রায় 10 বছর আগে তিনি এই কোম্পানির ডাইরেক্টরশিপ ত্যাগ করেছিলেন, যার কারণে আদালত সন্তুষ্ট হয়ে তার বিষয়টা ফেরত দিয়েছেন। সুতরাং টিআইবির এই রিপোর্টের তথ্য আমার কাছে জানা নেই। আমরা কোনো ঋণখেলাপি, ইভেন আমাদের আমাদের অধিকাংশ
আপনি যদি দেখেন যে আমাদের যেই প্রার্থী তালিকা, এই প্রার্থীর মধ্যে ব্যবসায়ীর সংখ্যা একেবারেই কম, 4-5 জনের বেশি কেউই ব্যবসায়ী না, সবাই প্রফেশনাল। সুতরাং ঋণ খেলাপি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। জি। আব্দুল হক সাহেব ছাড়া আর কেউ ঋণ খেলাপি না। সুতরাং আমি টিআইবির মানে টিআইবি এটা প্রবাবলি একটা ব্রড ব্রাশ করেছে এর আগের আহ, হিসাব নিয়েও, কিংবা হয়তো আমাদের জোটের কারো কথা রেখেছে, কিন্তু আমি তাহলে জামাতে কোনো আনইকুইভোক্যালি বলছি, ঋণখেলাপি প্রার্থী নাই? আমাদের কোনো ঋণখেলাপি প্রার্থী নাই, শুধু একজনের বিরুদ্ধেই অভিযোগ ছিল এবং তিনি আমাদেরকেও সন্তুষ্ট করেছেন, তিনি আদালতকেও সন্তুষ্ট করেছেন। সেটা হলো কর্নেল আব্দুল হক, ঢাকা 2 হুম। আসনের। এর বাইরে আমাদের অধিকাংশ আরেকজনের কথা বলি, যার কথা হয়তো আসতে পারে। তিনি হলো আমাদের মোসলেউদ্দিন সাহেব, ডক্টর মোসলেউদ্দিন সাহেব। উনি উনি হলেন যশোরের একটা আসনের তিনি প্রার্থী। তার যেটা হয়েছিল যে ক্রেডিট কার্ড স্টেটমেন্টের একটা কপি নিয়ে তার প্রতিদ্বন্দ্বী ইয়ে করেছিল। সো ক্রেডিট কার্ড বিল তো ডিউ থাকে, এটা তো খেলাপি হয় না, আপনি আমি সবাই জানি আমরা। সো ওই বিষয়টা হয়তো সামনে এসেছে এবং তিনিও কিন্তু এটা আদালতে ক্লিয়ার করেছেন যে এটা ক্রেডিট কার্ড বিল। যেহেতু তিনি ইউকেতে থাকেন, তার ক্রেডিট কার্ড বিল তো আউটস্ট্যান্ডিং তাহলে কি কিছু। আপনারা টিআইবি কে চ্যালেঞ্জ করবেন যে এই তথ্যটা আসলে সঠিক না? আমি টিআইবির এই রিপোর্টটা আমাদের নজরে আসেনি। অফকোর্স আমরা চ্যালেঞ্জ করব যে আমাদের শুধুমাত্র এই দুজনের ব্যাপার ছাড়া আর কারো ব্যাপারে কোনো অভিযোগ, যদি অভিযোগ আসে, ডেফিনেটলি আমরা আমরা এটা দাবি করি না যে আমাদের দলে সবাই ফেরেশতা। জি। এবং এই আমরা যদি কোনো অভিযোগ পাই, আমরা সেই অভিযোগ তদন্ত করে, আমরা যদি এই অভিযোগের সত্যতা পাই, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। এবং আমি আনইকুইভোক্যালি বলতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামীতে ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের কোনো জায়গা নেই। অনেক ধন্যবাদ। ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী, আপনি বলছেন প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। ডক্টর এস এম খালিদুজ্জামান, তিনি দেখছিলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে তিনি ঢোকার চেষ্টা করছেন এবং তার সাথে সেখানে সেনাবাহিনীর যিনি এমপি, চেকপোস্টে তার সাথে বিবাদ হচ্ছে এবং তিনি বলছেন সেনাবাহিনী দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বারবার মানে একটা একটা বেশ উত্তপ্ত পরিস্থিতি। এটি আসলে কেমন আচরণ বলে আপনারা মনে করেন? সো এখানে দুইটা বিষয়। বিষয়টা হলো যে আপনিও ভিডিওটা দেখেছেন। হুম। আপনি কি এই ঘটনাটা কখন ঘটেছে এটা আপনি কি জানেন? না, এই মানে কেবলই গত 1-2 দিনের মধ্যেই ঘটনাটা আমরা দেখেছি, গণমাধ্যমে খবরও জি না, হয়েছে এটা নিয়ে। ঘটনাটার সাথে আমি আমি ইনভলভড। ঘটনাটা ঘটেছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, 1 মাস আগের ঘটনা। আচ্ছা। এবং ওই সময়টা বাংলাদেশে খুবই অস্থির সময় ছিল। আহ, আমাদের সহকর্মী, আমাদের ছোট ভাই ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। সো সেই সময়টা একটা ট্রমাটিক একটা অবস্থা, সেই সময় এটা। এবং এই সময় অনেকেই ট্রমাটাইজ ছিলেন। এবং এটার পরিপ্রেক্ষিতে খালেদ সাহেবকে সরকারের পক্ষ থেকে কিন্তু গানম্যান দেওয়া হয়েছিল। সো প্রথম কথা হলো যে মিলিটারি পুলিশের বডি ক্যাম 1 মাস আগের এই ঘটনা, যে ঘটনাটা সুরাহা হয়ে গিয়েছে। সো উনি স্বভাবতই উনি যেটা চাচ্ছিলেন যে জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে উনি ওই কাকলির গেট দিয়ে বের হতে চাচ্ছিলেন, এবং পুলিশ বলছিল যে গানম্যান নিয়ে ঢোকা যাবে না, যেটা যুক্তিযুক্ত কথা। এবং ওনাকে বলছিলেন যে আপনি গানম্যান রেখে যান, যখন আবার আসবে, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে তো এটা সিকিউরিটির দায়িত্ব আমাদের। উনিও বলতে চাচ্ছিলেন যে আমি তো ক্যান্টনমেন্টের ভিতরে যাচ্ছি না, আমি যে ক্যান্টনমেন্ট দিয়ে বাইপাস করে আমি কাকলি দিয়ে বের হবো। তো কাকলি দিয়ে বের হওয়ার পরে তো আপনারা আমাকে সিকিউরিটি দিবেন না। ডেফিনেটলি তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি একটু চার্জ ছিলেন, তার আচরণটা কোনোভাবেই এটাকে জাস্টিফাই করা যাবে না। কিন্তু বিষয়টা হলো যে এটা হলো সরকারি নথি। এই সরকারি নথি আবার বিএনপির এই ছাপরি সংসদের কাছে, ছাপরি গ্রুপের কাছে সেনাবাহিনী থেকে কেউ লিক করে দিয়েছে। এটা পরিষ্কারভাবে এটা আইনের লঙ্ঘন। এবং আমি যেটা বলতে চাচ্ছি আনইকুইভোক্যালি যে এই ঘটনাটা যখন আমরা শুনেছি, তখন খালেদুজ্জামান সাহেব নিজে গিয়ে এই যার সাথে তিনি খারাপ ব্যবহার করেছেন তার কাছে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং এই ভিডিওটা লিক হওয়ার সাথে সাথে তিনি কিন্তু আবারও স্টেটমেন্ট দিয়েছেন যে এটা একটা সলভড ম্যাটার। তিনি তো তিনি তো কোনো তিনি তো কাউকে মারধর করেননি। তিনি অফকোর্স মানে আচরণটা তার একটু আগ্রাসী ছিল। কিন্তু আমরা যদি দেখি যে যেখানে আমরা বিএনপির প্রার্থীরা আহ, একেবারে নেক্কারজনক অবস্থায় তাদের ভিডিও রিলিজ আমরা দেখছি, যে যেই 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 অশ্লীলতার কথা আমরা ইভেন টক শোতেও বলতে পারি না। তারপরে মারপিট করছে মহিলাদেরকে বিএনপির প্রার্থীরা, সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই। অথচ একজন প্রার্থী তিনি ডেফিনেটলি তিনি সীমা লঙ্ঘন করেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এখানে প্রশ্নটা হলো যে মিলিটারি কেন তাহলে আউট আপনি অফ এটা, দ্য ওয়েতে গিয়ে হ্যাঁ, আউট অফ দ্য ওয়েতে গিয়ে তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তারেক রহমানকে কি আর্মি জিতিয়ে আনতে চায়? এটাই কি অবস্থা? অবস্থাটা কি এতই ডেসপারেট তারেক রহমানের যে তিনি একজন
প্রার্থীর কাছে, যাকে কেউ চেনে না তার কাছে হেরে যাবেন এই ভয়ে তার চরিত্র হননের জন্য এই ভিডিওটা রিলিজ করবেন? না, তো এটা তো আজকের ঘটনা না, এবং কিন্তু এটা একটা উনিই তো বারবার এটা একটা বলছিলেন, আমি অলভ একটা বিষয়। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, উনিই তো বারবার বলছিলেন, মানে সেই ভিডিওতে দেখা যাচ্ছিল। হ্যাঁ, এবং হি ওয়াজ ডেফিনেটলি আপসেট ডিউ টু সামথিং, কারণ এটা তো একটা খণ্ডিত অংশ, এর আগে পরের অংশ তো আমরা জানি না এর আগে কি হয়েছে, কি কারণে তাকে উত্তেজিত করা হয়েছে। সো এই বিষয়গুলা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এটা তো একটা সলভড একটা বিষয়, যে তিনি ক্ষমা চেয়েছেন ইমিডিয়েটলি। আমরা যখন আমাদের নজরে যখন বিষয়টা এসেছিল, আমরা তার দৃষ্টি আকর্ষণ করার পরে তিনি তো এটা নিয়ে উগ্রতা প্রদর্শন করেননি, তিনি হাম্বলি গিয়ে তিনি মাফ চেয়েছেন। আপনাদের কাছে সেই কিভাবে এসেছিল এই খবরটা? আমাদের আমাদের কাছে, আমাদের আমাদের তো সেনাবাহিনীতে আমাদের বন্ধু আছে, তারা তারা বিষয়টা নিয়ে, কারণ আমাদের প্রতি তাদের সম্মান আছে। কারণ ইউজুয়ালি জামাত ইসলামীর ব্যাপারে আপনি অনেক কথা বলতে পারবেন, কিন্তু জামাত ইসলামীর ব্যাপারে উগ্রতা কিংবা জামাত ইসলামীর ব্যাপারে মানে মানুষকে হেয় প্রতিপন্ন করা, এগুলা কিন্তু এই বিষয়গুলা কিন্তু কেউ অ্যাট্রিবিউট করতে পারে না। সো এই জায়গা থেকে অনেকেই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন যে ভাই, আপনাদের একজন প্রার্থীর কাছ থেকে তো আমরা এরকম আচরণ আশা করি না। তো এই কারণে আমরা সাথে সাথে তাকে বলেছিলাম যে আপনি যান, গিয়ে কি হয়েছে আগে পারে আমরা শুনতে চাই না, আপনি গিয়ে ক্ষমা চান। কারণ এটা হলো সেই লোক, আর্মির, মিলিটারি পুলিশ হোক, একজন সাধারণ রিক্সাওয়ালা হোক, কারোর সাথেই এ ধরনের আচরণ কাম্য না। আচ্ছা, এবং তিনি তাহলে তিনি সাথে ক্ষমা সাথে কিন্তু চেয়েছেন। সেটা করেছেন, সাথে আচ্ছা। সাথে গিয়ে করেছেন। এবং আপনি আইএসপিআর এর আজকের বিবৃতিটা যদি দেখেন, হুম, হুম। আইএসপিআর কিন্তু বলেছে যে এটা একটা সলভ বিষয়, কোনো দুষ্কৃতিকারী এটা লিক করেছে। সো এই জায়গাটাতে ডেফিনেটলি মানে উই ক্যান স্পেন্ড এ লট অফ ডে হুম। তাকে ইয়ে করে, কিন্তু এটা একটা মানে মানুষ যখন, আমরা সভ্য সমাজে যখন আমরা ক্ষমা চাই, জি, একদম ক্ষমা করে স্পষ্ট। দেওয়া যদি উচিত। ক্ষমা চান তাহলে এটার একটা অন্যরকম এবং ব্যাখ্যা তিনি হতেই পারে। শুধু অনেক ধন্যবাদ। শুধু প্রাইভেটলি যে ক্ষমা চেয়েছেন তা না, তিনি তার ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন যে এই ভিডিওটা তিনি এক্সপ্লেন করে যে এটা তিনি দুঃখ দুঃখ প্রকাশ করেছেন, ইমিডিয়েটলি করেছেন এবং আবারও করছেন। জি, একদম শেষ প্রশ্ন আপনার কাছে একটু আসি। আশা করছি শেষ প্রশ্ন যে আ যেই ৩১টা আপনি বলছেন যে এটি আসলে ৩৬টা হবে, হয়তো আগামীকাল ইশতেহারে দেখা যাবে। সেখানে কোথাও আসলে আ সংস্কৃতি অঙ্গনের জন্য আপনারা কি করবেন? সেই ৩১টার মধ্যে দেখিনি। আমি যদি ভুল না করি। আপনি আমাকে একটু স্পষ্ট করবেন যে আপনাদের আসলে কি অ্যাপ্রোচ হবে? ধরেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যদি বলি শিল্পকলা একাডেমি, ছায়ানট, উজিচি, আ বা সংস্কৃতি অঙ্গনে যদি বলি নাটক, সিনেমা, এই সেক্টরটার জন্য আপনাদের বিনোদন সেক্টরের জন্য আপনাদের দৃষ্টিভঙ্গি কি হবে? আপনাদের ভূমিকা কি জি, হবে? যে ওই ৩১ দফা যেটা এসেছে এটা আমাদের আমাদের কাছ থেকে পেশ করা না। মূলত আমরা ২০ তারিখে, ২০শে জানুয়ারি আমরা যে পলিসি সামিটটা করেছিলাম, এই পলিসি সামিট ডেফিনেটলি আমাদের টোটালি আমরা যদি দেখি যে বাংলাদেশে ৪১টা কিংবা ৪৮টা বিভাগ ওভারঅল রয়েছে, কিন্তু মন্ত্রণালয় ওয়াইজ আমরা দেখলে এখন একটা পলিসি সামিটে যদি এই সবগুলা বিভাগ নিয়ে আলোচনা করতে যাই, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, এটা ইট উইল নট গেট ডিউ অ্যাটেনশন। এজন্য আমরা কয়েকটা স্পেসিফিক বিষয়ে নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই পলিসি সামিটে। প্রথম বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হলো গুড গভর্নেন্স, স্থানীয় সরকার উন্নয়ন, এই বিষয়টা নিয়ে। দ্বিতীয় আমরা আলোচনা করেছি হলো ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক পলিসি নিয়ে। তৃতীয়ত আমরা আলোচনা করেছি হলো শিক্ষানীতি নিয়ে, এডুকেশন পলিসি নিয়ে। তারপরে আমরা নারী এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কথা বলেছি। ৫ নম্বরে আমরা কথা বলেছি যে স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে। এবং সর্বশেষ আমরা ইউথ এম্পাওয়ারমেন্ট, এই ৬টা বিষয় নিয়ে আমরা ইউথ এম্পাওয়ারমেন্ট অ্যান্ড টেকনোলজি সেখানে আমরা ইনক্লুড করেছি। সো এই ৬টা বিষয়েই আমরা আলোচনা করেছি। এর মানে এই না যে আর সবগুলো বিষয়কে আমরা রাখছি না। সো লেটস ওয়েট, আজকে আমাদের যে ইশতেহার ঘোষণা হবে সেখানে আমরা সংস্কৃতি বিষয়ে আমরা ইশতেহার দেব, এবং এখানে খুব পরিষ্কারভাবে আমরা বাংলাদেশের আবহমান যেই সুস্থ সংস্কৃতি, সেটাকে আমরা সমর্থন করি। একটা বিষয়ে আমাদের আপত্তি থাকবে, যেটা অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে আমরা যেন আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারি, এরকম একটা মোরাল জায়গা থাকবে। এর বাইরে এভরিথিং ইজ এ ফেয়ার গেম। বাংলাদেশে যেরকমটা চলছে সেটি কি আপনি কিভাবে অবশ্যই, মূল্যায়ন করেন? অবশ্যই, এটা যথাযথ সঠিক? ডেফিনেটলি, অ্যাজ লং অ্যাজ সেই বিষয়গুলা অশ্লীলতার মধ্যে না পড়ে। হুম। এটাই আসলে মানে অশ্লীলতাটা একটা ভেগ টার্ম, এটি তো কোনো না, অশ্লীলতা খুব ভেগ টার্ম না, অশ্লীলতা খুব স্পষ্ট টার্মই। এখন এটাকে অনেকে ভেগ করতে চায়, কিন্তু অশ্লীলতা খুবই ইউনিভার্সাল। আচ্ছা। মানে তাহলে বাংলাদেশে যেভাবে চলছে সেটা ঠিক আছে নাকি সেখানে অশ্লীলতা আছে? বাংলাদেশের না, ধরুন এখন আমরা কিন্তু সিনেমাগুলো কিছু কিছু যেরকমটা হচ্ছে। কন্টেন্টের মধ্যে আমরা অশ্লীলতা পাই, এটা এই ব্যাপারে আরেকটু
আরেকটু সিরিয়াস হওয়াটা জরুরি, একটু অশ্লীলতা মানে যেন প্রশ্নটা আরেকটু বেশি ছড়িয়ে করে না। করছিলাম কারণ আমি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী জামাত ইসলামের নায়েবে আমির তার একটি ওয়াজে তিনি বলছিলেন যে তিনি গান নাচ এগুলোর বিরুদ্ধে বলছিলেন এবং সিনেমার ব্যবসা যারা করে তাদের প্রতি করুণা হয় ঘৃণাও হয়, কোনো মুসলমান কি সিনেমার ব্যবসা করতে পারে, তিনি এমন প্রশ্ন করছিলেন মানে যার কারণেই দেখেন, এটা মানে এই বিষয়গুলো হলো যে অনেক কনটেক্সটে বলা হয়, অনেক আগে পিছে অনেক কিছু আছে, সো আউট অফ কনটেক্সটে এ ধরনের কথার পলিসি ইমপ্লিকেশন আসলে নেই। আমি আসলে পুরো ওয়াজটারই শুনছিলাম, এই বিশেষ করে এই বিষয়ে কথা বলছিলেন দেখে আমি আরো মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে গান, সিনেমা এগুলোর ব্যাপারে জামাতের বন্ধ করার কোনো পলিসি নেই। যেটা যেভাবে চলছে সেভাবেই চলবে। শুধুমাত্র একটা জিনিসই আমাদেরকে মেকশিওর করতে হবে যে আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করার মতো অশ্লীল কোনো কন্টেন্ট যেন এখানে না থাকে। আমি ভালো করে জানি যে কিছু কিছু ওয়েব সিরিজ, সিরিয়ালের নামে বেশ কিছু অশ্লীলতা কিন্তু এখন ছড়িয়ে পড়ছে। এই জায়গাগুলোতে ডেফিনেটলি একটু সিরিয়াস হওয়ার দরকার আছে, কিন্তু শালীনভাবে সুস্থ সংস্কৃতির বিকাশ অবশ্যই একটা সুস্থ, সমৃদ্ধ, কল্যাণময় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ব্যাপারে জামাত ইসলামী শুধুমাত্র এলাও করবে এটা না, সহযোগিতাও করবে। ডক্টর নকিবুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকটা সময় কথা বললাম, কিছু বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করলাম, কিছু বিষয় স্পষ্ট হয়তো ভবিষ্যতের জন্য রয়ে গেল যে ভবিষ্যতে হয়তো কিছু বিষয় স্পষ্ট হবো। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে সময় দিলেন। আপনাকেও ধন্যবাদ শারমিন আপা। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।